নতুন সেমিস্টারের প্রথম দিন ইউনিভার্সিটির বিশাল গেটের সামনে দাঁড়িয়ে আমি অভ্র, গ্রামের ছেলে, সদ্য শহরের ক্যাম্পাসে পা রেখেছে। চারপাশে শুধু অপরিচিত মুখ, রঙিন জামা কাপড়, গুঞ্জন, হাসি, চিৎকার। আমার বুকের ভেতরটা ধুকধুক করছে। কেমন যেন একটা অজানা ভয় আর কৌতূহলের মিশেল। সবাই কেমন আত্মবিশ্বাসী, আমি কেন তো ঘাবড়ে যাচ্ছে। ক্যাম্পাসের মেইন বিল্ডিংয়ে ঢুকে পড়লাম। হাতে ক্লাস রুটিন, রুম নম্বর 305। কিন্তু কোথায় যে সেটা বুঝে উঠতে পারছি না। কাউকে কিছু জিজ্ঞেস করার সাহসও পাচ্ছি না। ঘামতে ঘামতে উঠে গেলাম লাইব্রেরির তলায়। সেখানে লোক কম, ভাবলাম একটু শান্তি পাবো। একটা তাকের সামনে দাঁড়িয়ে একটা মোটা বই টেনে নিচ্ছিলাম। হঠাৎ পেছন থেকে গর্জে উঠল এক গলা, এই তুমি ওই বইটা নামাও, এটা রিজার্ভড। আমার বুক ধরাস করে উঠল। হঠাৎ এত জোরে কেউ ডাকলে শরীর জমে যায়। ঘুরে তাকালাম, চুল খোপা করে বাঁধা, গাঢ় নীল কুর্তি, চোখে হালকা ফ্রেমের চশমা, মুখে রাগের ছাপ স্পষ্ট। সে এমনভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমি চুরি করে ফেলেছি কিছু একটা। সরি আপু, মানে আমি জানতাম না এটা রিজার্ভড। আমি নতুন। নতুন হলেই যা খুশি করার লাইসেন্স পাওয়া যায় না, বুঝলে? লাইব্রেরিতে একটা নিয়ম আছে, সেটা মেনে চলতে হয়। আমি কাপা হাতে বইটা দিলাম। তার চোখে চোখ পড়ে গেল আমার, যেন আগুনে ঝলছে গেলাম। এই আপু তো সিরিয়াসলি ভয়ঙ্কর, এত রাগে কেউ হয়? সে কিছু না বলেই চলে গেল, আর আমি দাঁড়িয়ে রইলাম, বইটা হাতে নিয়ে থতমত খেয়ে। ভেতর ভেতর একটা অচেনা কাঁপুনি, কিন্তু জানতাম না এটা ছিল আমাদের প্রথম দেখা, আর প্রথম ধাক্কাও। পরের কয়েকদিন সে আপুটার সাথে বারবার দেখা হতে লাগলো। একবার করিডোরে, একবার ক্যান্টিনে, আবার একবার সিঁড়ির পাশে। প্রতিবারই ওর মুখে সে একই রাগে অভিব্যক্তি। আমি প্রতিবারই মুখ ঘুরিয়ে যাই, একটু যেন ভয় পাই ওকে দেখে। তবুও চোখ আটকে যায় কিছু একটার জন্য। একদিন ক্লাসে বসে আছি, হঠাৎ স্যার একটা কঠিন প্রশ্ন করলেন। সবার মুখে তালা। আমি সাহস করে হাত তুললাম। স্যার, আমি ট্রাই করতে পারি? অবশ্যই অভ্র, সামনে আসো। আমি উঠে দাঁড়িয়ে উত্তর দিলাম, বুক কাঁপছে, তবুও বললাম। স্যার মাথা নেড়ে বললেন, ভেরি গুড। ক্লাসে হালকা গুঞ্জন উঠল। আমি বসে পড়লাম, চোখের কোণে তাকালাম। হ্যাঁ, সেই রাগী আপু নীলা। সে এক কোণে বসে হালকা হেসে তাকিয়ে আছে আমার দিকে। আমি অবাক। আপনি তো রাগী আপু, এত হাসছেন কেন? ওই হাসি দেখে হঠাৎ মনে হলো, এই মেয়েটার রাগের আড়ালে কি কিছু লুকানো আছে। এক সপ্তাহ পরে ক্যান্টিনের ঘটনা। আমি ক্যান্টিনে চা হাতে দাঁড়িয়ে আছি, কোনো সিট খালি নেই। হঠাৎ শুনি সেই গলা আবার। এই ছেলে, এখানে বসো। আমি, মানে আপনি আমাকে বলছেন? তোমার পাশে আর কে আছে? এসো বসো। আমি ধীর পায়ে গিয়ে ওর টেবিলে বসে পড়লাম। ও এক কাপ চা নিচ্ছে, চোখের কোণে হালকা হাসি। তুমি এত চুপচাপ কেন? এই বয়সে তো ছেলেরা একটু বেশিই বকে। আপনার সামনে তো ভয় লাগে, আপনি তো রেগে যান সবসময়। ওই রাগটাই আমার স্টাইল, বুঝেছো? ওর হাসি দেখে প্রথমবার মনের ভেতর এক ধরনের নরম কিছু অনুভব করলাম। মনে হলো রাগের আড়ালে একটা নরম মেয়ে বসে আছে। একটা অদ্ভুত টান লাগলো ভিতরে কোথাও। শহরের বৃষ্টি গ্রামে যেমন রোমান্টিক লাগে, তেমনটা এখানে লাগে না। তবু বৃষ্টির দিনে ক্যাম্পাসে হাঁটা, এই অভিজ্ঞতা অন্যরকম। সেদিন সকাল থেকে আকাশ কালো হয়েছিল। ক্লাস শেষে হোস্টেলে ফিরছিলাম, হঠাৎ ঝমঝম করে বৃষ্টি নামলো। উফ, ছাতা আনিনি আজ, এখন ভিজে ভিজে যেতে হবে। দৌড়ে লাইব্রেরির বারান্দায় ঢুকলাম। তাকিয়ে দেখি কে একজন বৃষ্টি ভেজে দাঁড়িয়ে আছে, উপরে মুখ তুলে। চোখ কুচকে ভালো করে তাকালাম। হ্যাঁ, সে আপু নীলা। সে একা দাঁড়িয়ে ভিজছে, মুখে কোনো অভিব্যক্তি নেই, না ভয়, না কষ্ট, না আনন্দ, যেন নিজের ভেতরে হারিয়ে গেছে। আমি কিছুক্ষণ তাকিয়ে থাকলাম, তারপর হোস্টেল ছুটে গিয়ে নিজের ছাতা নিয়ে এলাম। ধীরে ধীরে ওর পাশে গিয়ে দাঁড়ালাম, ছাতাটা মাথার উপর ধরলাম। আপু, মানে ছাতা নিয়ে এসছি, ভিজবেন না। তুমি নিজের কথা না ভেবে আমার ছাতা ধরতে এসেছো? পাগল নাকি? হয়তো পাগলি, আপনি তো অসুস্থ হলে ক্লাসের সবাই বিপদে পড়বে। নীলা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে এসে আমার পাশে দাঁড়ালো। ওর কাঁধ আমার কাঁধ ছুঁয়ে গেল। বৃষ্টির শব্দ,
চারপাশে নিস্তব্ধতা আর একটা অদ্ভুত অনুভব যেন পুরো মুহূর্তটাকে কবিতার মতো করে তুলল। এই প্রথম ও এতটা কাছে, আর আমি এতটা শান্ত। তুমি সবসময় এতটা সরল হও? আমি জানি না, তবে আপনার জন্য হয়তো একটু বেশি। ওই চোখে একরকম নরম দৃষ্টি, যেটা আমি আগে কখনো দেখিনি। রাগের আগুন যেন একটু একটু করে মনে আসছে, বদলে যাচ্ছে কেমন এক অদ্ভুত আলোয়। তোমার নাম অভ্র, তাই না? হ্যাঁ, আর আপনি নীলা আপু। শুধু নীলা বলো, ঠিক আছে? আমি কিছু বলতে পারি না, গলায় যেন জমে যায় শব্দ। নীলা নিজের ক্ষোভ আলগা করে দেয়। বৃষ্টির ফোঁটা তার গাল ছুঁয়ে ঝরে পড়ছে। আমার চোখ আটকে যায়। আপনি, মানে তুমি খুব সুন্দর লাগে এই রঙে। নীল তোমার নামের মতোই মানায়। তুমি সবসময় এমন কথা বলো? না, শুধু আজ বললাম, কারণ সত্যি মনে হলো। ও হেসে ফেলে। ওর হাসিতে কেমন একটা কোমল আলো ছড়িয়ে পড়ে চারপাশে। এমন মনে হয় এই মুহূর্তে সময় থমকে যায়। পরদিন লাইব্রেরিতে নীলা এসে আমার পাশে এসে বসল। প্রথমবার কারো স্পর্শে আমি এত অস্বস্তি বোধ না করে শান্ত থাকলাম। কাল, ধন্যবাদ। কিসের? ছাতা ধরার জন্য, আমার পাশে দাঁড়ানোর জন্য। আমি তো শুধু তোমার পাশে থাকতে চেয়েছিলাম, কারণ তুমি একা ভিজছিলে। সেটা কেমন যেন লাগছিল আমার। একলা লাগছিল। তাই তো, এখন থেকে আমি থাকবো পাশে প্রতিদিন, যদি পারো থাকতে দিও। ও কিছু বলে না, শুধু একটা পাতার কোণ মুচড়ে ধরে। তবে আমি জানি ও বুঝেছে। আমার চোখে চোখ রেখে হালকা মাথা নেড়ে দিল। আমাদের মাঝখানে যে নীরব সেতু তৈরি হচ্ছিল, সেটা আরেকটু মজবুত হয়ে উঠল। এক সন্ধ্যায় ক্যাম্পাস ফাঁকা, সবার ক্লাস শেষ। আমি লাইব্রেরির পেছনে এক কোণে বসে আছি। হঠাৎ কেউ এসে পাশে বসলো। এই যে অভ্র, আজ এত চুপ কেন? তোমার তো সাহস বেড়ে গিয়েছিল। আজ তোমার দিকে তাকিয়ে থাকতে ক্লাস কেটে গেছে, মানে আমার মনোযোগ ছিল না। মিষ্টি কথা বলে ভুলিয়ে ফেলার চেষ্টাও শুরু করেছো দেখছি। তোমার মুখের দিকে তাকিয়ে থাকলেই মন ভরে যায়। কি করব বলো? ও কিছু বলে না, শুধু চুপ করে হাসে। এই হাসিটা যেন আমাকে বেঁধে ফেলে একটা অদৃশ্য টানে। ক্যাম্পাস আসার পর এই প্রথমবার মনে হচ্ছিল আমি একা না। ক্লাসে ঢুকলে চোখ খুলছে একটা চেনা মুখ। লাইব্রেরির করিডোর ধরে হাঁটতে হাঁটতে শুনতে পাই কেউ ধীর পায়ে পেছনে আসছে, আর সবসময় সেই কেউ নীলা। ওর পাশে দাঁড়াতে গেলেই কেন যেন শব্দ হারিয়ে যায়, ভাষা আটকে যায় গলায়। একদিন লাইব্রেরির পুরনো কর্নারে বসে পড়ছিলাম। চারদিক শীতল নিঃশব্দ। একটা বইয়ের পাতে চোখ রেখেও মন পড়ছে না, মন একেবারে অন্য কোথাও, মানে কেউ কোথাও। হঠাৎ একজোড়া পায়ের ছোঁয়া বইয়ের উপরে। মাথা তুলে দেখি এই বইটা ভালো না, গল্পগুলো পুরনো। তুমি, মানে আপনি কিভাবে জানলেন? আমি জানি, আমি তো নিজে এই কর্নারে পড়ে পড়ে এত বছর কাটিয়েছি। ও আমার পাশে বসে, চুপচাপ, কোনো কথা নেই, শুধু পৃষ্ঠা উল্টানোর শব্দ। কিন্তু মাঝে মাঝে ওর কাঁধ আমার কাজ ছুঁয়ে যাচ্ছে। আমার নিঃশ্বাস থেমে যাচ্ছে, আবার চলছে। একটা মেয়ে যার রাগ এত ভয়ঙ্কর, তার পাশে বসে এত শান্ত লাগবে ভাবিনি কখনো। তোমার লেখার হাত কেমন? ভালোই, মানে মাঝে মাঝে কবিতা লিখি, কেউ পড়ো না যদিও। আমাকে একদিন পড়ে শোনাবে? আমি কিছু বলি না, ওর মুখের দিকে তাকাই। ওর চোখে আজ রাগ নেই, চোখে যেন এক নরম প্রস্তাব। কিছু না বলেই মাথা নাড়ি। দুপুরে ক্যান্টিনে ক্লাস শেষে ক্যান্টিনে গেছি চা খেতে। জায়গা নেই, কিন্তু এখন আর আগের মতো অচেনা লাগছে না ক্যাম্পাস। তবু আজ হঠাৎ করে একটা খালি টেবিল দেখে বসে পড়লাম। কয়েক মিনিট পর পাশে এসে বসে সে চেনা গলা। চুপচাপ বসে আছো কেন? তোমার জন্য অপেক্ষা করছিলাম। তুমি কি এখন সব সময় এমন মিষ্টি কথা বলবে? আমি বলছি যেমনটা অনুভব করি, মিষ্টি কেনা জানি না, তবে সত্যি। ও হেসে ফেলল। হাসিটার আগের মতো তীক্ষ্ণ নয়, যেন একটু মোলায়েম, একটু উষ্ণ। ও চায়ের কাপ হাতে নিয়ে তাকিয়ে থাকলো আমার দিকে কিছুক্ষণ। তুমি খুব আলাদা, অন্যদের মতো না। তুমি এটা বলছো? আমি তো শুধু তোমার সামনে এলে মনে হয়ে যায়। তুমি কখনো আমায় ভয় পাও? হ্যাঁ, মাঝে মাঝে, কিন্তু ভয় পেতেই ভালো লাগে। ভয় না থাকলে টানও থাকতো না, তাই না?
একদিন লাইব্রেরির করিডোরে, বিকেলে লাইব্রেরির বাইরে দাঁড়িয়েছিলাম। হালকা রোদ, নীলা দূরে দাঁড়িয়েছিল, ওর হাত ভর্তি বই। আমি এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, হেল্প করবো? তুমি সাহায্য করতে চাও না পাশে থাকতে চাও? দুটোই, যদি অনুমতি দাও। ও বই আমার হাতে দিয়ে পাশে দাঁড়িয়ে রইল। হঠাৎ বলল, তুমি জানো আমার রাগে সবাই ভয় পায়, এড়িয়ে চলে, কিন্তু তুমি? আমি ভয় পাই, তবুও কাছে আসি, কারণ আমি বুঝি রাগের আড়ালে এক একটা মন থাকে। ওর চোখ হঠাৎ ঝাপসা হলো, হয়তো বাতাসে, অথবা কিছু অনুভবের আড়ালে। সেদিন ক্যাম্পাসে খুব বেশি ভিড় ছিল না। শুক্রবার দুপুর, ক্লাস নেই, ক্যান্টিন প্রায় ফাঁকা। আমি করিডোরে বসেছিলাম একা, পায়ে পায়ে হালকা বাতাস বইছিল। পেছনে ধীরে ধীরে এসে দাঁড়ালো কেউ। তুমি একা বসে আছো কেন? তোমার জন্যই তো বসে আছে। ভাবছিলাম দেখা হলে হয়তো 2 মিনিট কথা বলা যাবে। তুমি কি সবসময় এমন করে কথা বলো? না, সবসময় না, শুধু তোমার সামনে এলে মুখ থেকে এমন কথা বের হয়। নিজের উপর নিয়ন্ত্রণ থাকে না। আমার মতো রাগী মেয়ের সামনে এত শান্তভাবে কথা বলা যায়? রাগী? কে বলেছে তুমি রাগী? আমি দেখি তুমি শুধু একটু কড়া মুখে লুকিয়ে রাখো নিজের মনের সব নরম কথা। সবাই এমন ভাবে না। তোমার সবাই দরকার নেই, একজন যদি বোঝে সেটাই অনেক। নীলা পাশে বসে পড়ে চুপচাপ, দুজনের মাঝখানে এক হাত ফাঁকা জায়গা, কিন্তু মনে হচ্ছিল খুব কাছাকাছি আমরা। তুমি খুব সরল, অনেক বেশি। আমি জানি না সরল কিনা, তবে তোমার সামনে এলে নিজেকে কেমন খোলা খোলা মনে হয়। তোমাকে কেমন লাগে জানো? কেমন? যেন তুমি কিছু জিজ্ঞেস না করলেও আমার ভেতরে অনেক কিছুই বুঝে যাও। আমি চেষ্টাও করি না বুঝতে, তবু সব অনুভব হয়ে যায়। ও কিছু বলল না, শুধু পাশের দেয়ালে হেলান দিয়ে বসে রইল। আমার চোখ ওর দিকে, আর ওর চোখ সামনের ফাঁকা ঘাসে। মাঝে মাঝে চোখাচোখি হয়, কিন্তু কেউ কথা বলে না। এই নীরবতাও কথার মতো কথা হয়ে দাঁড়ায়। কখন যেন পরদিন সকালবেলা লাইব্রেরির সিঁড়িতে, ইউনিভার্সিটিতে খুব বেশি ভিড় নেই। আমি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠছিলাম। লাইব্রেরির সামনের ফ্লোরে গিয়ে দেখি নীলা একা বসে আছে, সামনে ছড়ানো কিছু নোট আর এক কাপ চা। তুমি এত সকালে? তুমি তো বলেছিলে তুমি সকালের মানুষ, তাই ভাবলাম দেখা হতে পারে। তুমি আমার জন্য এসছো? না না, মানে এসেছিলাম নোট সাজাতে। তাহলে আমি বসলে তোমার কাছে সমস্যা হবে? তুমি বসলে কিছুই সমস্যা হয় না, বরং সময় একটু দ্রুতই চলে যায়। আমি চুপচাপ গিয়ে ওর পাশে বসে পড়লাম। আজ আর খোপা নেই, চুল খোলা, গালে রোদের ছায়া। একটু একটু করে মনের মধ্যে গেঁথে যাচ্ছে সে চেহারা। তোমাকে এমন করে বসে থাকতে দেখলে মনে হয় সময় থেমে গেছে। সবসময় কি এত সুন্দর করে কথা বলতে পারো তুমি? আমি শুধু বলি যেটা তোমার পাশে বসে অনুভব করি। তোমার মনে কি কখনো ভয় হয় না? হয়, অনেক হয়, কিন্তু তোমার সামনে এলেই ভয়টা শান্ত হয়ে যায়। জানো কেন? কেন? কারণ আমি জানি যত রাগ করো তত ভালো মনের ভেতর। সকালের রোদ একটু বেশি উজ্জ্বল ছিল আজ। ক্লাস শুরুর আগে আমি চলে এসেছি। জানলার পাশে দাঁড়িয়ে আছে, চোখ বারবার করিডোরের দিকে। মানুষ আসছে যাচ্ছে, চেনা কিছু মুখ, অচেনা অনেকগুলো, তবে আমার চোখ খুঁজছে একটি মুখ। আজ একটু দেরি করছে, কাল তো বলেছিল সকালে আসবে। সময় পেরিয়ে যাচ্ছে, আমি বারবার ঘড়ি দেখি, অবচেতনে খেয়ালই করি না স্যার এসে ক্লাসে ঢুকেছেন। তবুও জানলার পাশে দাঁড়িয়ে থাকে। হঠাৎ কেউ পাশে এসে দাঁড়ালো। এত ভাবছিলে আমায় নিয়ে? তুমি তুমি এসছো? তাই তো মনে হচ্ছে, দাঁড়িয়ে আছি তোমার একদম পাশে। আমি ভেবেছিলাম তুমি আসবে না। সব সময় সব কথা বলে আসা যায় না অভ্র। আমি কিছু বলি না, কেবল তাকিয়ে থাকি ওর চোখের দিকে। চোখগুলো কেমন যেন আজ, একটু ক্লান্ত, একটু ভেজা, কিন্তু প্রশ্ন করতে সাহস হয় না। ক্লাসের পর করিডোরে চুপচাপ হাঁটছি, পাশাপাশি হেঁটে যাচ্ছে নীলা। দুজনের মাঝখানে কেবল নীরবতা। তোমার মন খারাপ? না, মানে খুব বেশি কিছু না, ছোটখাটো কিছু নিয়ে মন অস্থির হয়ে মাঝে মাঝে। তুমি চাইলে আমিও কিছু না বলেই পাশে থাকতে পারি। সবাই কি এমনটা পারে? সবাই না, আমি পারি। ও কিছুক্ষণ তাকিয়ে থাকে আমার দিকে, তারপর ধীরে ধীরে
মাথা নিচু করে হাঁটতে থাকে। পরদিন দুপুরে ক্যান্টিনে একা বসে আছে। এক কাপ চা, একটা খালি চেয়ার। সব জায়গায় গরমে ভারী। মাথায় ছাতা ছিল না আজ, একটু ভিজেও গেছে। নীলা নেই, আজ এলো না, ক্লাসও করলো না। খারাপ লাগছে। ফোন নম্বর তো নেই। নোট লেখার অজুহাতেও কাছে যাওয়া হয় না। শুধু অপেক্ষা। আজ সারাটা দিন ওকে খুঁজছে। সন্ধ্যার দিকে লাইব্রেরির পেছনে গাছতলায় আমি একা বসে আছি। পাশের পাতায় পোকা হাঁটছে। চোখ সেদিকে, মন নয়। পেছন থেকে ধীরে ধীরে পায়ের শব্দ, পরিচিত কদম ফুলের গন্ধ। আমি ঘাড় ঘুরিয়ে দেখি তুমি আজ খুব চুপ। তোমার মতো হয়ে গেছে। রেগে থাকলে চুপ হয়ে যায়। রাগ করেছো? রাগ করিনি, শুধু ভেবেছিলাম তুমি আসবে না। কিছু কিছু দিন এমন হয় নিজেকেই ভালো লাগে না নিজের কাছে, তখন কারোর সঙ্গে কথা বলতেও ইচ্ছে করে না। তাহলে আমাকে দূরে রাখা ঠিক ছিল? তুমি এখনো এত আপন হয়ে যাওনি যাতে সব বলি, কিন্তু কাছেও আছো। আমি কাছেই থাকবো, যতটা কাছে তুমি আমাকে রাখবে ততটা। আমরা চুপচাপ বসে থাকি অনেকক্ষণ। পাখি ডাকছে দূরে, সন্ধ্যা নামছে ধীরে ধীরে। এই নীরবতা একটা নতুন শব্দ হয়ে উঠছে আমাদের মাঝে। বিশ্বাস। গত কয়েকদিনে একটু কেমন যেন কেটে যাচ্ছে। ক্লাস হচ্ছে ঠিকঠাক, লেকচার বুঝতে পারছি, তবুও ভিতরে একটা ফাঁপা লাগছে। নীলা কদিন ধরে একটু দূরে দূরে, কথা কম বলছে, চোখে চোখ পড়ে, কিন্তু তাড়াতাড়ি সরিয়ে নেয়। আগে যেখানে হাসতো হালকা করে, এখন সেখানে শুধু এরকম ভারী নীরবতা। আমরা একসাথে হাঁটি না, বসিও না খুব একটা। কেন বুঝতে পারি না। ক্লাসের ভেতর একদিন আমি ক্লাসে ঢুকতেই দেখি নীলা এক কোণে বসে আছে, চুল খোপা করে বাঁধা, চোখে সে চেনা চশমা, কিন্তু ওর চোখের নিচে আজ হালকা কালো ছায়া। শান্ত, নিশ্চুপ। আজ যদি একবার আমার দিকে তাকিয়ে হাসতো, এই মন খারাপটা বুঝিয়ে ফুরিয়ে যেত। ক্লাসের মাঝখানে চোখাচোখি হলো ঠিকই, কিন্তু চোখ ফিরে নিল এক সেকেন্ডেই। আমার বুকের ভেতর যেন হালকা খোঁচা লাগলো। বিরতির সময় করিডোরে হেঁটে যাচ্ছে একা। পেছন থেকে কারো পায়ের শব্দ আসছে না আজ। পাশে এসে দাঁড়ায়নি কেউ, কোনো প্রশ্ন করে না। চুপ কেন? কোথায় যাচ্ছ? এই কথাগুলোর অনুপস্থিতি আজ খুব বেশি অনুভব হচ্ছে। আমি কি কিছু বলে ফেলেছে? না বুঝে কিছু করে ফেলেছে? তাহলেও কেন এমন করে দূরে সরছে? পরদিন লাইব্রেরিতে আমি পুরোনো কর্নারে বসে থাকি, যেখানে একদিন ওর পাশে বসেছিলাম। আজ একা। এক কাপ চা রেখেছি টেবিলের পাশে, কিন্তু স্পর্শ করিনি। সমস্তটা সময় জানলার বাইরে তাকিয়ে আছে। নীলা লাইব্রেরিতে ঢুকলো ঠিকই, চোখ পড়লো ওর দিকে, কিন্তু ও আর কর্নারের দিকে এলো না। সামনের টেবিলে বসে পড়তে শুরু করলো, মাথা নিচু, চোখ বইয়ে। এইভাবে না থাকলে হয় না? তোমার নীরবতা এখন আমাকে কষ্ট দেয়। সন্ধ্যার সময় ক্যাম্পাসের এক পাশে আমি হেঁটে যাচ্ছি, মাঠের ধার দিয়ে। হঠাৎ দেখি একটু দূরে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে গাছের নিচে। চোখ খেঁচিয়ে দেখলাম নীলা। এক মুহূর্তে চোখাচোখি হলো। তুমি এখানে? এমনি দাঁড়িয়েছিলাম, একটু নির্জনতায় ভালো লাগে। আমিও হাঁটছিলাম, চোখ পড়লে থেমে গেলাম। তোমার মন খারাপ? হয়তো। কিছু কিছু সময় মন বোঝে না ঠিক কোথায় ব্যথা। তোমার মনে হয় আমি কিছু বদলে গেছি? না, তুমি বদলাওনি। তুমি হয়তো একটু বেশি চুপ হয়ে গেছো। চুপ থাকা অনেক সময় ভেতরের যুদ্ধের অংশ হয়। সব সময় কথা বলা, সব কথা বলা যায় না আর কি অভ্র। তুমি যদি না বলো আমি বুঝবো কিভাবে? তুমি সব বোঝো না, কিন্তু তোমার চোখে দেখলে নিজেকে আর লুকানো যায় না, তাই তো দূরে চলে যাই মাঝে মাঝে। দৌড়ে গেলে আমিও চুপ হয়ে যাই। তুমি বুঝবে কি সে নীরবতা আমার প্রতিবাদ? তুমি রাগ করেছো আমার উপর? রাগ নয়, মন খারাপ। তোমার একটা হাসি না দেখলে দিনটা ফাঁকা ফাঁকা লাগে। নীলা কিছু বলে না, শুধু পাশে এসে দাঁড়ায়। দূরত্বটা কমায় ধীরে ধীরে। একটা ছোট পাতা ওর কাঁধে এসে পড়ে। আমি হাত বাড়িয়ে সরিয়ে দিই। সবসময় এত কাছে থেকো না অভ্র, তাহলে আমি দূরে যেতেই পারবো না। আমি কাছেই থাকবো, কখনো খুব বেশি না, কিন্তু ঠিক ততটাই যতটা তুমি চাও। ক্যাম্পাসের সকালটা আজ একটু ভিন্ন রকম। আকাশ মেঘলা, বাতাসও কেমন একটা অলস গতি। আমি একা বসে আছি আমাদের পরিচিত বেঞ্চটায়, লাইব্রেরির পেছনের কর্নারে। হাতের বইটা খোলা, কিন্তু চোখ পাতায় না। চোখ তো পড়ে আছে করিডোরের উল্টো দিকে। আজ অনেকক্ষণ হয়ে গেল,
তবু এলো না, কালও আসেনি। তৃতীয় দিন অদ্ভুত এক খালি ভাব। ঠিক তখনই দূরে চোখ পড়ে। নীলা আসছে, চুল খোলা, ডার্ক ব্লু কুর্তি, গলায় পাতলা ওড়না, চোখে হালকা ক্লান্তি। কিন্তু ও একা নয়, পাশে একটা ছেলে, সঙ্গে হাসছে, হালকা করে কিছু বলছে। নীলা মাথা ঝাঁকিয়ে হেসে দিচ্ছে। আমার বুকের ভেতর যেন কিছু একটা খসে পড়ল, জোরে না, কিন্তু থমকে গেল সময়। তুমি তো এমন করে হেসে ওঠো না আজকাল, আমার পাশে তো এমন করে চুপ হয়ে থাকো, তাহলে ছেলে বা সাথে সহজ কেন? আমি চোখ সরিয়ে নেই, কিন্তু কান ঠিক শুনে ফেলে ওদের হাসির শব্দ। পায়ের শব্দ মিলিয়ে যায় করিডোরের বাঁকে। আমার চা ঠান্ডা হয়ে আসে। পরদিন ক্লাসে সে করিডোর হেঁটে যাচ্ছে। সামনে দেখি নীলা দাঁড়িয়ে কারোর সঙ্গে কথা বলছে। সে ছেলেটি হয়তো একই ব্যাচের কেউ। আমি ধীরে পাশ দিয়ে হাঁটি, থামি না। চোখ পড়েছে একবার। নীলা আমাকে দেখে। আমার মুখে কিছু নেই, একদম একদম নিরাপদ অভিব্যক্তি। তোমার চোখে কি এখন আমার উপস্থিতি কোনো ছায়া ফেলে? তুমি কি চাও? আচ্ছা, এই ছেলেটাকে? কিন্তু আমি কিছু বলি না, চুপচাপ হেঁটে যাই। সন্ধ্যায় লাইব্রেরির কর্নারে আমি একা বসে আছি। আজের বইও নেই সামনে, শুধু একটা খালি চা কাপ পাশে রাখা। হঠাৎ ধীরে ধীরে এসে দাঁড়ায় কেউ। তুমি আজ অনেক চুপ। তুমি তো চেনা হয়ে গেছো নীলা, তোমার চোখে সব কথা লেখা থাকে। তুমি রাগ করেছো? তোমার সাথে কথা না হলে আমি চুপ হয়ে যাই। রাগ নয়, অভ্যাস। ওকে তুমি চেনো না? ক্লাসমেট, একটা গ্রুপ প্রজেক্টে কাজ করছি একসাথে, তাই একটু বেশি দেখা হচ্ছে। তুমি ব্যাখ্যা দিতে চাইছো, কিন্তু আমি চাইনি কিছু জিজ্ঞেস করতে, কারণ তোমার স্বাধীনতাটা আমার ভালোবাসার চেয়ে বড়। তুমি এত বুঝে ফেলো সব, তাই তোমার সামনে চুপ হয়ে যাই আমি। তুমি চুপ থাকো বলে আমি বেশি শুনতে পাই। তোমার ভেতরটা শব্দহীন, অথচ এত উচ্চস্বরে কথা বলে। ও কিছু বলে না, শুধু আমার পাশে বসে পড়ে। কিছুক্ষণ আমাদের মাঝে নীরবতা। তবে আজ সেটা অচেনা না, অস্বস্তিকর না। এই নীরবতা আমাদের মাঝে অভ্যস্ত হয়ে গেছে। তুমি কি কখনো আমাকে হারানোর ভয় পাও? প্রতিদিন। তবে হারাতে না চাইলে তো আটকেও রাখতে পারি না। তুমি একদিন আমার অনেক আপন হয়ে যাবে, এই ভয়ই মাঝে মাঝে দূরে চলে যাই আমি। তুমি দূরে গেলেও আমার অনুভবটা তো তোমার কাছেই থেকে যায়। 3 দিন হলো একটা কথা হয়নি আমাদের, কোনো ক্ষোভ, ঝগড়া, মান, অভিমান হয়নি। তবু একটা অদ্ভুত দূরত্ব আমাদের মাঝখানে জমে উঠেছে। না রাগ, না অভিমান, শুধু নিঃশব্দে গড়ে ওঠে এক দেয়াল, যার অস্তিত্ব কেবল আমরা দুজনে টের পাই। আজকে সকাল আমি বরাবরের মতো লাইব্রেরির কর্নারের টেবিলের কাছে চলে এসেছি। একটা চা এনেছে, ধোয়া ওঠে না আর। সামনে একটানা তাকিয়ে থাকি, কিছু না ভেবে। শুধু জানি একটা শূন্যতা পাশে বসে আছে। নীলার অভ্যাসটা হয়ে গেছে, ওর চোখে তাকিয়ে কথা না বললেও অনেক কিছু বলা হয়েছে। সে চেহারাটা দেখাও হয় না। এই নীরবতা কি বলছে? দুপুরে করিডোরে হাঁটছি আমি, ধীরে পা ফেলে ক্লাসের দিকে যাচ্ছি। পেছন থেকে আসা হালকা আওয়াজ, চেনা পায়ের ছাপ। আমি ঘাড় ঘোরাই না, কিন্তু একটু পরেই পাশে এসে মিলে যায় সে ছায়া। তুমি একটু সময় পাবে এখন? হ্যাঁ মানে বলো, কোথায় যাবে? একটু চুপচাপ কোথাও বসি, আজ কিছু বলার নেই, তবু মনে হচ্ছে তোমার পাশে একটু বসা দরকার। আমি কিছু বলি না, আমি শুধু ওর পেছন পেছন হাঁটতে থাকি, চুপচাপ। লাইব্রেরির পেছনে গাছতলায় আমরা পাশাপাশি বসে আছি, দুজনের মাঝখানে হাতখানা জায়গা। কোনো কথা নেই, পাতা ঝরে পড়ছে ধীরে ধীরে। তুমি অনেকদিন পর একা রেখেছ। হ্যাঁ, নিজের কাছেও একটু একা হয়ে গিয়েছিলাম। একা লাগলে পাশে বসে মানুষ হিসেবে আমি প্রথম মাথায় এলো। তোমার কাছেই চুপ করে বসা যায়, কোনো প্রশ্ন ছাড়াই। ওর কথাটা শুনে বুকের ভেতর হালকা কেঁপে ওঠে কিছু একটা, কিন্তু আমি তা চাপা দিই। এই মুহূর্তটা আমি ভাঙতে চাই না। একটু পরে। তুমি কি জানো অভ্র, মানুষকে কাছে টানার সবচেয়ে বড় উপায় কি? ভালোবাসা? বিশ্বাস। তুমি অনেক কিছু বোঝো, তবু প্রশ্ন করো না। এই বিশ্বাসটাই আমাকে আবারও তোমার পাশে টেনে আনে। তুমি পাশে থাকো বলে আমি কিছু জিজ্ঞেস করি না। তোমার চুপ থাকা কখনো কষ্ট দেয়? তবু তোমার সাথেই থাকি, কারণ আমি চুপ থাকা বোঝার চেষ্টা করি। নীলা পাশে বসে চুপ করে। আকাশে সূর্য একটু ঢেলে পড়েছে, আলো একটু সোনালি।
আমরা তাকিয়ে থাকি সামনে, কোনো কথা নেই, তবু ভেতরে অনেক কিছু বলা হয়ে যায়। আজ 3 দিন হয়ে গেল, ক্লাসে ঠিকঠাক এসেছে, লাইব্রেরিতেও গিয়েছে হয়তো, তবে ওকে দেখিনি। একটা ছোট্ট ক্যাম্পাস, তবু দেখা হয় না ওর সঙ্গে। এই না দেখার মধ্যে বুঝি সবচেয়ে বেশি অনুভব জমে। দুপুরে করিডোরে ক্লাস শেষ করে বের হচ্ছে, হঠাৎ নীলার বান্ধবী রোকাইয়া আমাকে ডেকে বলল, আবরু, শুনেছো নীলাপুর একটু জ্বর হয়েছে? না মানে না, শুনিনি। কবে থেকে? কাল রাত থেকেই মনে হয়, আজ ক্লাসে আসেনি। ও খুব কমই মিস করে ক্লাস। ওর অনুপস্থিতি আজ একটু ভারী লাগছে। আগের দিনগুলোতেও দেখা হয়নি ঠিক, কিন্তু জানতাম ও আছে কোথাও কাছে। আজ যেন বুঝতে পারলাম ও নেই। অনুভবটা অনেক বেশি শূন্য। বিকেলে আমি হোস্টেলের পাশে ছোট্ট মেডিকেল শপে গেলাম। সেখানে জ্বরের ঔষধ আর একটা ছোট্ট চকলেট কিনলাম। যদি আজ সে ক্লাসে না আসে তা তোর খোঁজ নেওয়া যায়, তাই না? নীলার বাসাটা আমি ঠিকঠাক জানি না, তবে রোকের সঙ্গে কথা বলে ওর হোস্টেলের ফ্লোরটা জেনে নিলাম। সন্ধ্যা হোস্টেলের নিচে দাঁড়িয়ে আছে। উপরে তাকিয়ে দেখি একটা জানলা অল্প খোলা, ভেতরে হালকা আলো, কিন্তু জানলা থেকে নিচে তাকায় না। আমি শুধু নিচে দাঁড়িয়ে থাকি, কোনো ফোন দিই না, কোনো মেসেজও না। শুধু জানি ও অসুস্থ, আর আমি পাশে থাকার মতো কিছু একটা করতে চাই। ও জানুক না জানুক, আমি ঠিক পাশে ছিলাম। আজ সন্ধেটা শুধু ওর জন্যই। পরদিন সকাল, ক্লাস শুরুর আগে করিডোরে হাঁটছি। হঠাৎ একটা পরিচিত গলা কানে আসে, কিন্তু খুব হালকা। তুমি কাল হোস্টেলে নিচে ছিলে? তুমি জানলে কিভাবে? রুকাইয়ার রুমের জানালা দিয়ে তোমাকে দেখেছিলাম। চোখে চশমা ছিল না বলে ভালো দেখতে পারছিলাম না, তবুও বুঝে গিয়েছিলাম তুমি। তোমার কিছু প্রয়োজন ছিল? তুমি যে এসেছিলে সেটাই তখন সবচেয়ে দরকারি ছিল। তুমি কিছু বলনি, ফোনও করনি, তবুও জানি তুমি ছিলে। আমার পাশে থাকা মানে সবসময় শব্দ করার না, চুপচাপ থাকলেও আমি থাকি। তুমি খুব কেমন একটা, বোঝা যায় না, তবুও মনে হয় বুঝে ফেলেছি অনেক কিছু। নীলের চোখে আজ এক ধরনের কোমলতা, রাগ নেই, দূরত্ব নেই, শুধু একটা নরম কৃতজ্ঞতা। আমরা পাশাপাশি হেরে যাই লাইব্রেরির দিকে, কোনো কথা হয় না, তবে আজকে নীরবতাটাই অন্যরকম। আজ আমাদের মাঝে কৃতজ্ঞতা মিশে ভালোবাসার বীজ বনে। আজ সকালটা অন্যরকম, সূর্যটা একটু বেশি শান্ত, বাতাসে নরম, ক্যাম্পাসে হালকা ভিড়, তবু যেন মনে হয় সবচেয়ে স্পষ্ট হয়ে আছে একটা মুখ। আমি লাইব্রেরির কর্নারে গিয়ে বসি, চেনা জায়গা, জানলার পাশে, চায়ের কাপ পাশে রেখে বই খুলে নেই, তবে মন পড়ে থাকে জানলার দিকে। ও আজ আসবে কি? ও তো বলেছিল ভালো আছে এখন, তবে এই ভালো শব্দটার মানে অনেক সময় একা থাকা হয়ে যায়। কিছুক্ষণ পর একজোড়া পায়ের ধীর আওয়াজ আসে পেছন থেকে, চেনা গন্ধ, চেনা ছায়া পড়ে বইয়ের পাতায়। আমি তাকাই না, তবু বুঝি নীলা। এই জায়গাটা কি বরাদ্দ নাকি? কেউ যদি চুপচাপ পাশে এসে বসে তাহলে সিট ছাড়াও বরাদ্দ হয়ে যায়। নীলা বসে পড়ে আমার ডান পাশে, একটা বই খোলে, পাতার শব্দ হয়, চুপচাপ দুজনে নিজের নিজের পাতায় ডুবে যায়। তবে আমার চোখ মাঝে মাঝে বইয়ের উপর দিয়ে চলে যায় ওর দিকে। ওর কপালের কাছে হালকা চুল উঠছে, চোখে চশমা, পাতায় মনোযোগ, কিন্তু ঠোঁটের কোনো এক টুকরো হাসি। এই মেয়েটার হাসি কি নিচে জানে সেটা দেখতে কেমন লাগে? হঠাৎ ও চোখ তুলে তাকায়, একদম চোখে চোখ। তুমি কি বই পড়ছো নাকি আমাকে? দুটোই, তবে একটা একটু বেশি মনোযোগ চায়। তোমার বইয়ের পাতায় নড়চড় নেই, তবু তোমার মুখের পাতার চেয়েও বেশি শব্দ। তুমি এইভাবে বললে আমি তো বই পড়তে পারি না। তুমি বই না পড়লেও আমি তোমাকে পড়তে থাকি। ওর চোখে তাকিয়ে থাকি কিছুক্ষণ। ও কিছু বলে না, শুধু পাতা উল্টায়, তারপর আমার কাপটার দিকে ঠেলে দেয়। চাটা ঠান্ডা হয়ে গেছে, নাও আমারটা নাও। তুমি তো চা শেয়ার করো না। সবকিছু কখনো কখনো বদলায়, যেমন তুমি বদলে দিয়েছো আমার একাকিত্ব। আর কোনো কথা হয় না, দুজনে চুপ করে বসে থাকি। তবে এবার একেবারে নীরব না, ওর পাতা উল্টানোর শব্দ, আমার চায়ের হালকা চুমুক, ওই দুটো শব্দে একটা অলিখিত বোঝাপড়াও তৈরি হয়। ও জানে আমি আছি, আমি জানি ও পাশে আছে, আর এই জানাটাই সবচেয়ে বেশি ভালো লাগার জায়গা। আজ দুপুর থেকে আকাশটা কেমন চুপচাপ, রোদ নেই, বাতাসও হালকা গম্ভীর, মনে হচ্ছে কোনো একটা অপেক্ষা চারদিকে ছড়িয়ে আছে। আমি ক্লাস শেষে লাইব্রেরির পেছনের দিকে হেঁটে যাচ্ছি, পায়ে পায়ে যার গতিতে হাঁটা, একদম যেন নিজের সাথে হাঁটা।
কিছু দূরে গিয়ে দেখি নীলা দাঁড়িয়ে আছে একটা বড় গাছের নিচে, হাতের ভাঁজে একটা বই, কিন্তু খোলা নয়। আমি কিছু না বলে ওর পাশে গিয়ে দাঁড়াই। দূর থেকে ভেসে আসে গাছের পাতার মৃদু শব্দ। আমরা দুজনেই নীরব। বই পড়ছো না তো? আজ বইয়ের ভেতরে মন নেই। আকাশটা এমন যে মনে হয় কিছু পড়ার আগেই সব ভুলে যাব। তুমি কি জানো এই আকাশটার রং তোমার চোখের মতো, চুপচাপ, মেঘলা, তবু মন টানে। তুমি না এমন করে বলো যেন আমার চোখে বৃষ্টি জমে। এই হাসি, এই হাসি একটা ধীরে ভেসে যাওয়া নৌকার মতো। তাড়াহুড়ো নেই, ঝড় নেই, শুধু শান্ত জল আর ধীর ভালো লাগা। হঠাৎ একটা ছোট্ট শব্দ, টুপ, তারপর আরেকটা টুপ। বৃষ্টি? হ্যাঁ, তুমি যদি না দৌড়াও তাহলে আমি পাশে থাকি। দৌড়াতে ইচ্ছে করছে না। এই ভেজা মুহূর্তটা একটুখানি নিজের করে রাখতে চাই। আমরা দাঁড়িয়ে থাকি, গায়ে পড়ছে অল্প অল্প বৃষ্টি। না, ভেজে যাচ্ছে না এখনো, তবু মনটা কেমন ভেজে যাচ্ছে যেন। তুমি তো বরাবর ছাতা নিয়ে বের হও, আজ নেই। আজ ইচ্ছেই ছিল না, ভিজতে চাইছিলাম না ঠিক, তবু নিজের মতো করে কিছু সময় তো দরকার ছিল। তুমি জানো আমি মাঝে মাঝে তুমি জানো আমি মাঝে মাঝে তোমার এই চুপ করে দাঁড়িয়ে থাকাটাকে সবচেয়ে বেশি ভালোবাসি। যেখানে তুমি কিছু বলো না, তবু আমার সব বলা হয়ে যায়। তুমি যদি এমন করে বলো তাহলে আমি না চাইতেও ভিজে যাই তোমার কথায়। বৃষ্টি একটু একটু করে বাড়ছে, চুল ভিজছে ওর, আমার শার্টেও স্যাঁতসেঁতে অনুভব, তবু কেউ নড়ছে না। আজ কোনো দৌড় নেই, কোনো ছাতা নেই, শুধু দুটো মানুষ মেঘের নিচে ধীরে ধীরে কাছে আসা এক অনুভবে বাধা। বৃষ্টির পরের দিন ক্যাম্পাস কেমন হালকা ভেজা গন্ধে মোড়া। রোদের দেখা নেই, তবু আকাশ খানিক পরিষ্কার। আমার নাক টুকটুক করে, বোধহয় হালকা ঠান্ডা লেগেছে। সকাল 10:30 লাইব্রেরিতে ঢুকলাম, চোখে চশমা, কিন্তু চোখের নিচে খানিকটা ক্লান্তি জমে আছে। আমি আমার চিরচেনা সিটে বসলাম, জানলা পাশের কর্নারটা চুপচাপ, চায়ের কাপ পাশে নিয়ে আছে। ইচ্ছে তো ছিল না বিশেষ কিছু খাওয়ার। বৃষ্টিতে ভিজে অনেক কিছু মাথায় গাঁথা রয়ে গেছে, তবে এখন শরীরটা কেমন ঝিমঝিম করছে। কিছুক্ষণ পরে পায়ের ধীর আওয়াজ, বইয়ের পাতা ছেড়ে রাখার মতো শব্দ। আমি না তাকিয়ে জানি ও এসে গেছে। চোখ তুলতে দেখি নীলা, সাদামোটা একটা শাওয়াল, চোখে চশমা, মুখটা আজ একটু শান্ত, একটু চিন্তিত। একটা কথাও বলে না, চুপ করে আমার ঠিক পাশের চেয়ারটা টেনে বসে। তারপর ব্যাগ থেকে বের করে একটা কাপ সোজা আমার দিকে ঠেলে দেয়। গরম লেবু চা, চিনি দেইনি। তোমার গলা কাশ ছিল গতকাল। তুমি কি আমার কাছেও খেয়াল করো? সব শুনতে হয় না, কিছু জিনিস চোখে পড়ে যায়। তোমার কণ্ঠটা হালকা ভাঙা ছিল। আমি চায়ের কাপ হাতে নেই, মাথা নিচু করে বসে থাকি কিছুক্ষণ। চায়ের গন্ধের একটু উষ্ণতা দেয়। আমি কিছু বলি না, ও কিছু না, কিন্তু আমাদের চারপাশে যেন শব্দহীন যত্ন একটা পাতার মতো ছায়া ফেলে রাখে। তোমার কি জ্বর এসেছিল? না, শুধু মাথা ব্যথা। তবে তুমি বরং বেশি ভিজেছিলে কাল, তোমার গা কাঁপছিল। তুমি দেখেছিলে? তোমার কথা না ভেবে থাকা একটু কঠিন হয়ে গেছে ইদানিং। ওর চোখে এক ধরনের প্রশ্রয়। ভালোবাসা এখনো মুখে আসেনি, তবে প্রতিটা নজরে, প্রতিটা চুপচাপ দেওয়াতে সে ঠিকই তার ভাষা খুঁজে নেয়। আমি ঠোঁটে কাঁপছুয়ে বলি না কিছু। ওই বই খুলে বসে, পাতায় চোখ রাখে, তবে মাঝে মাঝে পাতার উপরে চোখ যায় আমার দিকে। এই দৃষ্টি যেন বলে আমি যত না বলি তার চেয়ে বেশি বুঝি। লাইব্রেরির 2-4 জন আজ আমাদের দিকে তাকায়, কারণ আমরা আজ পাশাপাশি চুপচাপ বসে। তবু মনে হচ্ছে সবচেয়ে বেশি কথা আমরাই বলছি, শব্দ ছাড়া। আজ ক্লাসে প্রেজেন্টেশন। স্যার বলেছিলেন তোমরা প্রত্যেকে টপিক বেছে নেবে, বোর্ডে দাঁড়িয়ে 5 মিনিট কথা বলতে হবে। আমার মতো গ্রামের ছেলের কাছে এই বোর্ডে দাঁড়ানোর ব্যাপারটা নতুন নতুন আর ভীষণ ভয়ানক। হাতে ঘাম জমেছে। ডায়েরিটা খুলে বারবার দেখি কি যে লিখছিলাম নিজে বুঝি না যেন। আমি একটা কর্নারে দাঁড়িয়ে থাকি, সবাই গল্প করছে, কেউ হাসছে, কি মোবাইলে ব্যস্ত। আমার চোখ বারবার ক্লাসরুমের দরজার দিকে যায়। না, এখন আসেনি। হঠাৎ দরজায় চুপচাপ হেঁটে ঢোকিয়ে নিলাম। সাদা নীল ছাপার একটা কুর্তি, গলায় পাতলা ওড়না, চুল খোপায়, চোখে চশমা, মুখে প্রশান্তি। ও আমার দিকে সরাসরি তাকায় না, তবে জানে আমি তাকিয়ে আছি। আমি চট করে চোখ সরিয়ে নেই।
অভ্র, তোমার পালা, বোর্ডে আসো। শরীরটা যেন এক লাফে হালকা কেঁপে ওঠে। পায়ের নিচে মাটি নেই মনে হয়। তবু আমি ধীরে ধীরে এগিয়ে যাই বোর্ডের সামনে। হাতের কাগজটা তুলে ধরি। শুরু করতে পারছি না কিছুতেই। চোখ নিচে, কণ্ঠ শুকনো। তখনই পেছনে একটা চেনা দৃষ্টির টান এসে পড়ে মুখে। আমি আস্তে করে চোখ তুললাম। ক্লাসরুমের এক কোণে বসে নীলা, চুপচাপ, তবে ঠোঁটের কোণে খুব সামান্য একটা খুব নরম হাসি। সে হাসি যেন বলে, আমি আছি, ভয় পেও না। এই মেয়েটা না থাকলে হয়তো আমি বোর্ডেই দাঁড়াতাম না আজ। আমি গলার ভেতর থেকে শব্দ টেনে আনি। শুরু করে ধীরে ধীরে। টপিক: বাংলাদেশি গ্রামীণ শিক্ষা ব্যবস্থার পরিবর্তন। কথাগুলো ধীরে ধীরে গলা পেরিয়ে আসে। কখনো থেমে যায়, কখনো আটকে যায়। তবু আমি বলি, একবার শুধু চোখ তুলে আবার দেখি নীলা। ও এখন চোখের সামনে নয়, মনটার পাশে বসে। ওর উপস্থিতি একটা সাহস। প্রেজেন্টেশন শেষ হলে স্যার কিছু বলার আগেই ক্লাসে হালকা হাততালি পড়ে। আমি কিছুটা অবাক, কিছুটা লজ্জা মিশ্রিত ভয়ে বসে পড়ি নিচের জায়গায়। ক্লাস শেষে আমি চুপচাপ ব্যাগ গুছিয়ে নিচ্ছি। তখন একজোড়া পা এসে থামি আমার টেবিলের পাশে। চোখ তুলে দেখি নীলা দাঁড়িয়ে। ভালো বলেছো। তুমি না তাকালে হয়তো বলতে পারতাম না। আমি শুধু তাকাইনি, তোমার পাশে ছিলাম। তুমি বোঝো কি না জানি না, তবে আমি খুব করে চাইছিলাম তুমি ভালো করো। ওর এই কথাগুলো বোর্ডের সামনে দাঁড়ানো অভ্রকে আলতো করে বুকের ভেতর জায়গা করে দেয়। ও চলে যায়। আমি বসে থাকি। আজকের সাফল্যের সবচেয়ে বড় কারণটা হয়তো কেউ জানবে না, কিন্তু আমি জানি ওর এক টুকরো হাসি আমার পুরো মনকে চেতে দিয়েছে। আজ ক্লাসে অভ্র নেই, নীরব সেই কাঁপুনি, সেই নিঃশব্দে হাসি, সবকিছু একদম থেমে আছে যেন। অভ্র না থাকার এই ঘরটা খুব বড় মনে হয়। ওর কণ্ঠের শব্দ, ওর পায়ের আওয়াজ, সবকিছু আজ শূন্য। তবুও কেউ বলে না আমার এই নীরবতা ওর জন্য কত কষ্ট দেয়। ক্লাস শেষ। নীলা চুপচাপ হাঁটে লাইব্রেরির করিডোরে। সবাই কথা বলে, হাসে, কিন্তু ও দু চোখে মেঘ জমে থাকে। অভ্রর বন্ধুর মুখে শোনে, তুমি জানো অভ্র গতকাল থেকে হঠাৎ ক্লাসে আসছে না। অজানা কারণেই ওর মনটা কেমন খারাপ। কেমন হয় তোমার অজানা কারণটা জানলে? আর কথা হলো না, তবে মনটা জুড়ে একটাই প্রশ্ন, অভ্র কোথায়? অন্য একদিন নীলা নিজেও ক্লাসে যায়, কিন্তু মনটা দূরে। ওর দৃষ্টি একটা স্থির বিন্দুতে আটকে থাকে। কোনো কথা বলে না, শুধু ভাবনায় ডুবে থাকে। আমার কি এই অপেক্ষাটা ভালোর জন্য, না শুধু নিজেকে কষ্ট দেওয়ার জন্য? অভ্র না থাকলে আমার দিনগুলো কিভাবে কাটবে? সময় যেন গতিহীন হয়ে দাঁড়িয়ে আছে। প্রতিদিনের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো এখন বেরুজুর, আর অপেক্ষার এই নীরবতা যেন চিরস্থায়ী হয়ে গেছে। আমি জানি আমি ওর পাশে আছি না এখন, তবে মনে হচ্ছে ওর কোনো একটা অংশ আমার খুব অপেক্ষায় রয়ে গেছে, আর আমি সেই অংশটা খুঁজে বের করতে চাই। দিনের আলো ধীরে আসছিল। ক্যাম্পাসের প্রতিটি ছায়া যেন একটু বেশি গভীর। সবার আগের মতো কথা বলছে, কিন্তু নীলা চুপচাপ। অভ্রের অনুপস্থিতিতে যেন তার মন একটা অজানা খালি জায়গায় আটকে আছে। অভ্র কোথায়? সে কি বুঝতে পেরেছে আমার এই নীরব ব্যথা? কতটা আকাশ জমে আছে আমার চোখে, কতটা শব্দ আটকে আছে আমার কণ্ঠে। আমি বলিনি, কি বলবো? আমি অপেক্ষায়, তবুও অপেক্ষার কথা কাউকে বলিনি। ক্লাস শেষে নীলা একা বসে থাকে, দেখে সবাই চলে গেছে। তার চোখ বয়ে পড়ে এক ফোঁটা জল। লীলা, তুমি ঠিক আছো? হ্যাঁ ঠিক আছি, শুধু একটু ক্লান্ত। নীলা জানে ওর এই ক্লান্তি শুধু শরীরের নয়, মনের, ভালোবাসারও ক্লান্তি। আর অপেক্ষার সেই গভীর নীরবতায় ও বুঝতে পারে ভালোবাসা অনেক সময় শব্দহীন হয়, তবুও হয় সবচেয়ে শক্তিশালী। সকাল ছিল বেশ নীরব। ক্যাম্পাসের গাছগুলো ঢলে নেই, পাখিরা আজ একটু কম চঞ্চল। নীলা কেবল তার বইগুলো নিয়ে এক কোণে বসল, তার চোখে আকাশের দিকে না, বরং নিজের ভেতরের এক অজানা জায়গায়। অভ্র, তুমি আজ নেই। তোমার ধীরে ধীরে হাঁটার ধ্বনি, তোমার একদম সামান্য হাসির ঝিলিকটা কোথায়? তার হাতগুলো আলতো স্পর্শ করছিল বইয়ের পাতা, কিন্তু মনটা কোথাও হারিয়ে যাচ্ছে তার সেই অদৃশ্য ছায়ার পেছনে। আমি জানি তুমি তোমার নিজের কোনো জায়গায় গিয়েছো, কিন্তু আমি অপেক্ষা করছি।
অপেক্ষা করছি সেই ছোট্ট স্পর্শের জন্য, যা কখনো আর ফিরে আসবে। ক্যাম্পাসের বেলায় আলো পড়ে আস্তে আস্তে। নীলা বুকের ভেতর একটা চাপ অনুভব করে, তবু ওর ঠোঁটে মৃদু একটা হাসি থাকে, একটা আশা, যে আশায় সে বেঁচে থাকে। সকালটা ধীরে ধীরে যাচ্ছে। নীলা ঘুম থেকে উঠে জানালা দিয়ে বাইরে তাকায়। ক্যাম্পাসের গাছগুলো অচেনা মনে হয় আজ। সবাই যেন একটু কম কথায় বলছে, কম হাসছে। অভ্র আজও নেই, তবে ওর স্মৃতিটা যেন ঘরে ভেসে বেড়ায় আমার নীরব একাকিত্বে। নীলা একটু বই খুলে বসল, কিন্তু চোখ পড়ে না পাতায়। তা মন তার ওখান থেকে হারিয়ে গেছে। বাইরে পাখিরা গান গায়, তবু নীলার মনে হয় পাখির গানে আজ যেন একটা বিষাদের সুর। আমি ওর কথা ভাবছি না, তবুও মনে হয় প্রত্যেকটা শব্দ ওর নাম ধরে বলছে। কেন সে না থাকে বুঝি না, কিন্তু আমি অপেক্ষায় অপেক্ষায়। দিনের আলো আস্তে আস্তে বাড়ে। নীলা জানে এই অপেক্ষা সহজ নয়, তবু সে অটল। কারণ ভালোবাসা কখনো তাড়াহুড়ো করে না। ভালোবাসা ধীরে ধীরে বয়ে যায়, যেন কোনো নদী। দিনের আলো নরম আর হালকা। ক্যাম্পাসের বাগানে পাখিরা আজ বেশ কম গান গাচ্ছে। কেউ কেউ শুয়ে আছে পাতার আড়ালে, কেউ ছুটছে হাওয়ার সাথে। নীলা তার প্রিয় বেঞ্চে বসে আছে, হাতে একটা নোটবুক, কিন্তু সে লিখছে না। মন হারিয়ে গেছে ওর গভীর ভাবনায়। অভ্র কোথায়? আজও সে নেই। সে কি জানে আমার প্রতিটা দিন ওর অপেক্ষায় কেটে যায়? প্রতিদিন যখন সে আসতো, আমার চোখের সামনে ছিল ওর হাসি, ওর কথা, ওর ছোঁয়া। আর সেই স্মৃতি নিয়ে আমি একা বসে আছি। কতটা ক্ষুধা লুকিয়ে আছে ওর কথা বলার জন্য, কতটা কথা জমে আছে মনের ভেতর, যা আমি বলতে পারছি না। নীলা জানে অপেক্ষা কষ্ট দেয়, তবু সে জানে ভালোবাসা কখনো হঠাৎ হয়ে আসে না। ভালোবাসা হয় ছোট্ট ছোট্ট মুহূর্তের মাঝে, ধীরে ধীরে, নিঃশব্দে, যে স্রোত কখনো থামে না। আমি যদি ওকে বলতাম আমার এই নিঃশব্দ আকাঙ্ক্ষা, আমার এই দীর্ঘ অপেক্ষা, ও কি বুঝতো? না বুঝলেও পারি না। আমি অপেক্ষায় আছি শুধুমাত্র ওর জন্য। সন্ধ্যা নামে, সূর্যের শেষ আলো গাছপালার পাতায় ঝলমল করে। নীলা উঠে দাঁড়ায়, বাগানের পথ ধরে হাঁটে ধীরে ধীরে। তার মনে একটা অদ্ভুত শান্তি আসে। প্রতিদিন যেমন স্রোতের গতি ধীরে ধীরে বয়ে যায়, তেমনি আমার ভালোবাসাও ধীরে ধীরে গাঢ় হচ্ছে। আমি জানি ওর সাথে আমার পথ একদিন মিলবে, তখন এই অপেক্ষার সকল বেদনা গলে যাবে। নীলার পায়ে ধুলো ওঠে, বাতাসে ওর মিষ্টি গন্ধ মিশে যায়। সে জানে এই দীর্ঘ পথের শেষে ভালোবাসা তার জন্য অপেক্ষা করছে। এভাবেই ধীরে ধীরে তার ভালোবাসার গল্প লিখে যাচ্ছে সময়। সকালটা মৃদু, সূর্যের আলো নরম গায়ে লাগে। নীলা তার ছোট্ট রুমে বসে, দেখে জানালা দিয়ে বাইরে। একটা নিঃশব্দ জগৎ তার চারপাশে ছড়িয়ে আছে। এত শব্দের মাঝেও কেন আমার ভেতরে এই বিশাল নীরবতা? অভ্রর অনুপস্থিতিতে সব কিছু যেন থেমে গেছে। আমার হৃদয়ের গহীনে বাজে এক নিঃশব্দ গান, যা শুধুমাত্র আমি শুনতে পাই। তার হাতে একটা কাগজ আর কলম, কিন্তু লিখতে পারে না সে। মনে হয় প্রত্যেক শব্দ যেন ওকে ছেড়ে চলে যাচ্ছে। সে চোখ বুলিয়ে দেখে বাইরের গাছপালা, তাদের পাতার নড়াচড়া, হাওয়ার হুলস্থল, সব কিছু যেন শান্ত হয়ে গেছে ওর চোখের সামনে। তবুও এই নিঃশব্দ গানের মাঝেও আছে আশা। অভ্র ফিরবে, আমি জানি অভ্র ফিরবে। আমাদের ভালোবাসার সেতু আবারও জোড়াবে আমাদের দুজনকে। সময় চলে যাচ্ছে। নীলা জানে এই দীর্ঘ অপেক্ষার মধ্যে লুকিয়ে আছে তাদের ভালোবাসার গোপন মর্ম। এমন এক গল্প যা শুধু ওরা দুজনেই বুঝতে পারবে। সন্ধ্যার নরম আলো ক্যাম্পাসের গাছগুলোকে সোনালি রঙে মোড়াচ্ছে। নীলা তার প্রিয় বাগানের এক কোণে বসে আছে, হাতের মাঝে এক কাপ গরম চা। তার চোখে আকাশের দিকে, কিন্তু মন অন্য কোথাও। আজকের দিনটা কেমন যেন নিস্তব্ধ। অভ্র আজও নেই আমার পাশে। তারা এক টুকরো হাসিও পেতে পারিনি আজ। তবু আমার মনে একটা আশা জেগে থাকে, ও যেন এই নিঃশব্দ সন্ধ্যায় ফিরে আসে। নীলার চোখে পানি জমে আসে। সে চোখ মুছে নেয়, তবু ভেতরে গোপন একটা কান্না বাজে। কিছু কথা বলা হয়নি, কিছু অনুভূতি লুকিয়ে রয়েছে গভীর অন্তরে। ভালোবাসা কি শুধু কথা? না,
ভালোবাসা হলো মনের নিঃশব্দ ভাষা। যখন কেউ তোমাকে না দেখেও বুঝতে পারে তোমার মনের কথা, তোমার ব্যথা, তোমার হাসি। সূর্যের আভা মিশে গেছে নীলার চোখের ছায়ায়। সে জানে ভালোবাসা ধীরে ধীরে গড়ে ওঠে, কখনো তাড়াহুড়া করে না। শুধু ধৈর্য ধরতে হয় অপেক্ষার কাছে। আমি ধৈর্য ধরে অপেক্ষা করব, কারণ আমি জানি অভ্র আমার জন্য অপেক্ষা করছে। আমাদের ভালোবাসার গল্প ধীরে ধীরে বুনছে সেতু। নীলা উঠে দাঁড়িয়ে বাগানের পথ ধরে ধীরে ধীরে হাঁটে। তার পায়ের নিচের মাটি নরম, বাতাস মিষ্টি। সে মনে মনে বলে, এই পথই আমাদের ভালোবাসার পথ। সন্ধ্যা নেমেছে পুরো ক্যাম্পাসে। নীলা তার ছোট্ট রুমের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। আকাশে ধূসর মেঘ, আর তার ভেতরে অজানা এক উদ্বেগ। তার মনটা ঘুরপাক খাচ্ছে পুরনো স্মৃতির মাঝে। অভ্র কোথায়? তুমি কি ভাবছো? আমায় ভুলে গেছো? না, আমি জানি না, তুমি এমন করো না। তবুও আমার হৃদয় তোমাকেই খুঁজে বেড়ায়, প্রতিটা নিঃশ্বাসে তোমার নাম নেয়। বাইরে বাতাস বইছে। নীলা চোখ বন্ধ করে সেই বাতাসের স্পর্শ নেয়। তার শরীর জুড়ে একটা অজানা শীতলতা ছড়িয়ে পড়ে, যেন অভ্রর স্মৃতি তাকে জড়িয়ে ধরে। তুমি যেখানেই থাকো, আমি তোমার অপেক্ষায় থাকবো। আমাদের ভালোবাসার গল্প যেন শেষ না হয় কখনো। ধীরে ধীরে নিঃশব্দে আমি তোমার জন্যেই অপেক্ষা করব। রুমের ভেতর চা গরম হয়ে যাচ্ছে, তবুও নীলা সেটার দিকে চোখ দেয় না। তার মন বেঁধে গেছে একটাই আবেগে, অভ্রর জন্য অপেক্ষা। রাত্রি নেমে এসেছে ক্যাম্পাসে, তবু নীলার মনে এক অদ্ভুত উৎকণ্ঠা। তার চোখ খোলা, মনে শুধু অভ্রর ছবি। ছুটে চলে যায় সে অতীতের ক্ষণগুলোর মধ্যে, যেখানে ছিল তারা দুজন একসাথে, হাসি, কথা, শপথের মুহূর্তগুলো। তুমি কি জানো অভ্র, আমার মনের ভেতরে কতটা আলো তোমার জন্য জ্বলে? আমাদের কথা হয়তো কম হয়েছে, তবু প্রতিটা কথায় ছিল অগাধ ভালোবাসা। নীলা জানে ভালোবাসা শুধু শব্দের মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি হলো অনুভূতির গভীর স্রোত, যা সময়ের সাথে শক্ত হয়, সত্যিকার অর্থে একে অপরকে বুঝতে শেখায়। আমরা ধীরে ধীরে একটা সেতু গড়ছি, যেখানে আমাদের ভালোবাসা কখনো ভাঙবে না। তার হৃদয় মৃদু স্পন্দিত হয় সেই ভাবনায়। তার মনে হয় এই অপেক্ষার শেষেও আলো আছে। কোনো একদিন তারা আবার মিলবে, আর সেই মিলন হবে এক নতুন যাত্রার শুরু। রাত্রির চাঁদের আলো নরম সুরে ছড়িয়ে পড়ছে ক্যাম্পাসের পাথরে। নীলা একাকী বাগানের বেঞ্চে বসে আছে, তার চোখ বন্ধ। মনের ভেতর চলছে অভ্রর কথা। প্রতিটি স্মৃতি যেন আলোর দোলা, যা অন্ধকারেও পথ দেখায়। অভ্র, তোমার জন্য আমার ভালোবাসা যেন এক শান্ত নদীর মতো, যা কখনো থামে না, বরং ধীরে ধীরে বেড়ে চলে। আমাদের মাঝে যা সম্পর্ক, সেটা সময়ের বাধা পেরিয়ে আরো গভীর হয়। তার মনটা ফুলের মতো কোমল, কিন্তু একই সাথে দৃঢ়। কারণ সে জানে ভালোবাসা শুধুই আবেগ নয়, এটি হলো এক অটুট বন্ধন, যা দুজনকে একত্রে রাখে। যতই ঝড় হোক, যতই সমস্যা আসুক। আমি অপেক্ষা করব যতদিন না আমরা আবারও একসঙ্গে হই, একসঙ্গে হাঁটি একই পথে। নীলার হৃদয়ের গভীরে একটা অদৃশ্য সেতু গড়ে উঠেছে, যা তাদের ভালোবাসাকে চিরন্তন করে দেবে। তার মনে শান্তি ও আশা জাগে, আর সে জানে এই অপেক্ষা একদিন পুরস্কার পাবে। রাত্রির নীরবতা ধীরে ধীরে ক্যাম্পাসে নেমে এসেছে। নীলা একা বসে আছে তার ছোট্ট রুমের জানালার সামনে। হাতের মাঝে একটি পুরনো ফটোগ্রাফ। ছবির মধ্যে হাসছে অভ্র। সেই হাসিটা আজও যেন তার অন্তরকে আলো করে দেয়। বাতাসে হালকা ঠান্ডা, মাঝে মাঝে জানালার পর্দা নড়ে ওঠে, কিন্তু নীলা অবচেতনভাবে তা ফেলে দেয়। তার চোখে জমে আসছে অশ্রু, অভ্রের অভাব, আর সেই গভীর ভালোবাসার গহ্বর যেন আজও মধুর ব্যথা হয়ে বয়ে চলছে। কিভাবে এতদিন ধৈর্য ধরে অপেক্ষা করব? তুমি না থাকলে আমার দিনগুলো অস্পষ্ট হয়ে যায়। তবু আমি প্রতিদিন তোমার জন্য অপেক্ষা করি। আমি জানি ওরা বলে সময় সবকিছু ঠিক করে দেয়, কিন্তু সময় যেন আমার জন্য থেমে গিয়েছে। তারা দুজনই জানে ভালোবাসা মানে শুধু হাসি, আনন্দ নয়। এটা মানে বিশ্বাস, বোঝাপড়া, আর সবচেয়ে বড় কথা ধৈর্য। নীলা জানে সে ধৈর্যের শেষ প্রান্তে পৌঁছাতে চায়, যেখানে অভ্র তাকে ধরে নেবে, তাদের দুই হৃদয় আবার মিলবে।
তুমি জানো এই অপেক্ষা আমায় শক্তি দেয়। কখনো কখনো সব কষ্ট হয় আমার, কিন্তু তুমি আমার সব কিছু। আমাদের ভালোবাসার গল্পে হয়তো ধীরে ধীরে লেখা হচ্ছে, কিন্তু আমি বিশ্বাস করি আমাদের গল্পের শেষটা হবে সব থেকে সুন্দর। রাত গভীর হচ্ছে। নীলা উঠে দাঁড়ায় জানালার সামনে। তার চোখ আকাশের তারাগুলোকে খুঁজে পায়। তার মনে হয় তার ভালোবাসা যেন আকাশের ওই হাজারো তারার মতো, যেগুলো মিলে এক অসীম আলোকবর্তিকা তৈরি করেছে। একদিন সেই আলো তাদের পথ দেখাবে। এক দীর্ঘ অপেক্ষার পর অভ্র অবশেষে ফিরে এসেছে ক্যাম্পাসে। রাতের আধারে তার পা মৃদু শব্দে পড়ে বাগানের পথ ধরে। নীলা জানালার সামনে দাঁড়িয়ে হৃদয়ের ধরধরানি বোঝে না কেমন যেন। তার চোখে হাসির ছোঁয়া, কিন্তু ভেতরটা আতঙ্ক ও উত্তেজনায় একসাথে ভরে গেছে। অভ্র, তুমি আসলে ফিরে এলে। আমি আমি তো প্রতিদিন তোমার জন্য অপেক্ষা করেছিলাম। তুমি জানো তোমার অনুপস্থিতি আমার কাছে কি ছিল? একটা অসম্পূর্ণ গল্পের খোঁজ, একটা হারানো সময়ের শূন্যতা। নীলা, আমি বুঝতে পারিনি তোমার অপেক্ষা কত গভীর ছিল। আমি আজ ফিরে এসেছি আমাদের ভালোবাসার সেই পথটা আবার শুরু করার জন্য। ধৈর্য ধরার জন্য তোমাকে ধন্যবাদ। তার চোখে চোখ রেখে নীলা মৃদু হাসে, তাকে ছুঁয়ে দেয়, আর যেন এই মুহূর্তে সময় থেমে যায়। আমরা ধীরে ধীরে আগাবো, প্রতিটা দিনকে ধরে ধরে বাঁচবো। আমাদের ভালোবাসা হবে অটুট, যেমন এই গভীর রাতের চাঁদের আলো। সত্যি, আমি তোমার পাশে থাকবো। ভালো মন্দ সবসময় একসাথে। আমাদের গল্প নতুন করে লেখা হবে আজ থেকে। তারা দুজন মিলে হাত ধরে এক নতুন অধ্যায়ের দিকে ধীরে ধীরে এগিয়ে চলে। তাদের নিচে ভালোবাসার নিঃশব্দ সুরে তাদের পথ আলোকিত হয়ে ওঠে। অভ্র ওঠে, ধীরে ধীরে প্রস্তুতি নিল। তার মনে ছিল এক আশার আলো, যা তাকে সাহস দিচ্ছিল। সে জানে সামনে অনেক নতুন পরীক্ষার অপেক্ষা করছে, কিন্তু সে প্রস্তুত। আমি চাই যেন সবাই আমাকে জানে আমি শুধু গ্রামের ছেলে নই, আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই। আর এর জন্য আমি কঠোর পরিশ্রম করব। তার সাদা শার্ট আর টানা প্যান্ট পরা চেহারায় আজ এক অদ্ভুত নীরব দৃঢ়তা। সে দরজা খুলে বেরিয়ে পড়ল ক্যাম্পাসের দিকে। তার হৃদয় দোলা দিচ্ছিল নতুন জীবনের শুরুতে। সকাল এখন পুরোপুরি নেমে এসেছে। অভ্র ক্যাম্পাসের সরু পথ ধরে ধীরে ধীরে হাঁটছে। তার চারপাশে নতুন মুখগুলো, তাদের কথা আর হাঁটার ছন্দে এক নতুন জীবনের সুর বাজছে। এখানে সবাই যেন এক অন্য জগতের মানুষ। আমি কি তাদের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবো? নতুন জীবন মানে নতুন ঝুঁকি, নতুন আশা। আমি চেষ্টা করব, ধীরে ধীরে। হঠাৎ তার চোখ পড়ল লাইব্রেরির সামনে দাঁড়ানো একজন সিনিয়র মেয়ের ওপর। সে চেনে না, কিন্তু দূর থেকে একটু রাগারাগি নীলা। সে দেখেছে অভ্রকে, কিন্তু কিছু বলছে না। নতুন জুনিয়র, তাকে একটু পরীক্ষা করা দরকার। যত সহজে ভেঙে পড়ে তত ভালো, কিন্তু ওর চোখে কিছু অন্যরকম। সম্ভবত সে ভিন্ন। হ্যালো, আমি অভ্র। তুমি কি আমাকে কিছু সাহায্য করতে পারো? আমি নতুন, সবকিছু আমার জন্য নতুন। হ্যাঁ, তুমি এখানে নতুন, কিন্তু এখানে সবাই নিয়ম মেনে চলতেই হয়। তুমি শিখবে ধীরে ধীরে। এরপর তারা ধীরে ধীরে কথা বলতে শুরু করলো। একটা বন্ধুত্বের সূচনা হলো। নীলা রাগী হলেও তার মধ্যে ছিল এক অদ্ভুত কোমলতা। অভ্রর সামনে ধীরে ধীরে সে নিজেকে খুলে দিল। একটা সকালে ক্যাম্পাসে প্রথম আলো পড়তে শুরু করেছে। অভ্র তার নতুন জীবন শুরু করতে প্রস্তুত। দূরে লাইব্রেরির সামনে সে দেখতে পায় নীলা, সেই রাগী সিনিয়র যার কথা অনেক শুনেছে। তবে আজকের দেখা একদম ভিন্ন। তার চোখে কিছু কোমলতা দেখা যায়। আপু, আমি চেষ্টা করছি তোমার কাছ থেকে কিছু শিখতে। ক্লাসে নতুন, অনেক কিছু বুঝতে চাই। দেখো অব্র, এই ক্যাম্পাসে নতুন নিয়ম মানতে হয়। তুমি যদি মন দাও আমি তোমাকে সাহায্য করব। আবার ধীরে ধীরে কথাগুলো ঘুরপাক খেতে লাগলো। বন্ধুত্বের বীজ গজাতে লাগলো দুজনের মাঝে। অভ্র বুঝতে পারল নীলা শুধুই রাগী নয়, তার ভেতর এক গোপন কোমলতা আছে, যা ধীরে ধীরে প্রকাশ পাবে। আমি জানি তোমার রাগের ভিতর ভালোবাসা লুকিয়ে আছে। তুমি অনেকটা সাহসী অব্র। আমার রাগ তো আমার স্টাইল, কিন্তু ওটা বুঝতে পারলে ভালো। এভাবেই তাদের কথা
হাসি আর ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো ধীরে ধীরে জমে গেল। কিছু বলতে না চাইলেও মনের টান গাঢ় হতে লাগলো। দিনটা ছিল মঙ্গলবার। আকাশ ছিল হালকা মেঘলা। রোদও ঠিকঠাক বেরোতে পারছিল না। অভ্র হস্টেল থেকে বেরিয়ে লাইব্রেরির দিকে যাচ্ছিল। তার মনে এক ধরনের কৌতূহল কাজ করছিল, বই পড়ার আগ্রহের চেয়েও যেন বেশি কিছু, একটা আশা। নীলা আপুর আবার দেখা পাবে কিনা। তার পা নিজে থেকেই সেদিকে যাচ্ছিল। গতকালকের সেই ছোট্ট কথোপকথন, নীলার হালকা হাসি এখনও অভ্রের চোখের সামনে ভাসছিল। এই হাসিটা কি সত্যি ছিল আমার জন্য, নাকি আমি বেশি কিছু ভাবছি? তবুও সেই রাগী আপুর চোখে যতই কঠিনতা থাক, হাসিটা ছিল একদম আলাদা। আর যদি আবারও দেখা পাই? লাইব্রেরির ভেতরে প্রবেশ করতেই অভ্র দেখে ওই এক কোণার টেবিলটাতে বসে আছে নীলা, এক গাদা বই খুলে। ঠোঁট নড়ছে না, তবু চোখ দিচ্ছে বইয়ের পাতায়। কিন্তু অভ্র লক্ষ্য করে নীলার একটা হাত চায়ের কাপের চারপাশে ঘোরে, আর চোখ মাঝে মাঝে বইয়ের ওপর থেকে সরে গিয়ে চলে যায় জানালার বাইরে। সে কি কিছু ভাবছে? আপু, যদি কিছু মনে না করেন, আমি কি এখানে বসতে পারি? বসো, তবে বেশি কথা বলবে না, লাইব্রেরি এটা। আমি তো ভয়েই আছি, কথা বলতে সাহস পাই না। ভয় পাওয়ার মতো কিছু করিনি এখনো। তবে তুমি বলেছিলে না, রাগটাই আপনার স্টাইল। আপনার রাগের মধ্যে একটা ভরসা থাকে, বলছে রাগটা সহ্য করতে, কারণ জানি সেটা সত্যিকারের। তুমি খুব অল্প দিনে অনেক কিছুই বুঝে ফেলেছো জুনিয়র। সবাই কিন্তু এমন বোঝে না। তাদের মাঝে একরকম ভারসাম্য তৈরি হচ্ছিল। কথা হচ্ছিল কম, কিন্তু প্রতিটি শব্দে ছিল অর্থ। একজন নীরব ছাত্র আর এক রাগী সিনিয়র আপুর মাঝে একটা সেতু তৈরি হচ্ছিল, নীরব, ধীরে গড়া, অথচ মজবুত। আপনার নামটা বলবেন না? আমি এখনো জানি না। সবে আপনাকে শুধু নীলা আপু বলে। তোমার জন্য আমি শুধু নিলাম। আর তুমি অভ্র, তা তুমি কোথা থেকে এসেছো? নেত্রকোনা থেকে, গ্রাম থেকে। তাই হয়তো শহরের এই ক্যাম্পাসটা অনেক বড় মনে হয়। গ্রামের মানুষজন অনেক সময় শহরের চেয়ে বেশি পরিশ্রমী হয়। তুমি পারবে অভ্র, আমি জানি। সেই মুহূর্তে অভ্রের বুকের ভেতর এক অজানা উষ্ণতা ছড়িয়ে পড়ে। এতদিনের শহরে কেউ তাকে নাম ধরে ডেকেছে এবং বলেছে তুমি পারবে। নীলার চোখে সে দেখল না কোনো করুণা, বরং এক ধরনের ভরসা। এটাই ছিল তাদের সম্পর্কের ভিত্তি, শ্রদ্ধা, আগ্রহ আর ভেতরে ভেতরে জেগে ওঠা এক অজানা অনুভব। আপনার এই কথাটা অনেক বড় অনুপ্রেরণা। আমি ঠিক রাখবো আপনার বিশ্বাস। তবে শর্ত আছে, রোজ সকালে উঠে পড়বে, ক্লাস মিস করবে না, আর লাইব্রেরিতে কথা কম বলবে। আপনার কথা অমান্য করার মতো সাহস এখনো হয়নি। সেদিন লাইব্রেরির শান্ত বাতাসে তাদের কথোপকথনের ছায়া পড়েছিল টেবিলের ওপরে। তারা হয়তো বুঝতে পারেনি এই ছোট্ট ছোট্ট কথার মধ্য দিয়েই তারা একে অপরের মনে স্থায়ী হয়ে উঠেছে। ধীরে ধীরে, শব্দে শব্দে তাদের বন্ধুত্বটা এগিয়ে চলেছে এক অজানা ভালোবাসার দিকে। চলো আজ এখানেই শেষ করি। তোমার নতুন জীবনের প্রথম পাতা শুরু হলো আজ। স্মরণীয় করে রাখবে, ঠিক তো? হ্যাঁ, আজকের দিনটা আমি জীবনের প্রথম সুন্দর মুহূর্তে বলে মনে রাখবো, আপনার জন্য। সেদিন বিকেলটা ছিল অদ্ভুত রকমের মুগ্ধতা মাখা। বাতাসে গরমের চেয়ে বেশি ছিল এক ধরনের চাপা উত্তেজনা। ক্যাম্পাসের এক কোণে গাছতলায় বসেছিল অভ্র আর নীলা। সামনে দুইটা কাগজে আলগোছে হাত চালাচ্ছিল তারা, কিন্তু মনটা যেন বারবার হারিয়ে যাচ্ছিল একে অপরের দিকে। এই যে বলো তো, যদি তোমাকে দিয়ে কোনো একটা লাইন লিখতে বলি, যেটা একেবারে তোমার মনের কথা, তুমি কি লিখবে? আপনার চোখের দিকে তাকিয়ে প্রতিদিন একটা লাইনে মনে হয় আপনার পাশে বসে থাকলে পুরো পৃথিবী নির্ভেজাল হয়ে যায়। তুমি এসব কোথা থেকে শেখো? তুমি তো গ্রামের ছেলে, তোমার এত মিষ্টি কথা আসে কোথা থেকে? আপনার সামনে আসলে মনে হয় সব আপন, ভাষা নিজের হয়ে যায়। যতটা ভয় পেতাম শুরুতে, এখন ততটাই কি? ততটাই টান অনুভব করি। ভালো লাগে, আপনি পাশে থাকলে ভালো লাগে। নীলার চোখে তখন কিছুটা অবাক, কিছুটা হাসি আর কিছু অদ্ভুত নীরবতা। কিন্তু তার ঠোঁটের কোণে যে হালকা হাসিটা ছিল, তা এক প্রকার সম্মতির ইঙ্গিত। তুমি বোঝো কি বলছো তুমি অভ্র? আমাকে ভালো লাগা মানে আমি তো তোমার সিনিয়র,
আমি তো রাগী। আমি রাগের নিচে মানুষটাকে দেখি। আপনি যে খাঁটি, সে মানুষটাকে আমার মন চেনে। আপনার রাগ দেখে আমি ভয় পাই না, কারণ আপনি আমার হয়ে উঠছেন। সেদিন ওদের চারপাশে বাতাস ছিল, নীরবতা ছিল, কিন্তু মনের মধ্যে যেন বাজছিল একটা অদৃশ্য সুর, যেটা ঠিক ভালোবাসি শব্দটা নয়, তবে তার চেয়েও গভীর কিছু। তুমি যখন এইসব বলো তখন আমার ভেতরের রাগ শাসন সবকিছুই হারিয়ে যায়। তুমি জানো না, আমি তোমার কথাগুলোর ভেতরেই হারিয়ে যাই। তাহলে হারিয়ে যাওয়ারও কারণ আমি চাই আপনি আমার হয়ে যান। আমি চাই আপনাকে প্রতিদিন দেখতে, পাশে পেতে। আপনি কি আমাকে সেই সুযোগটা দেবেন? তুমি জানো অভ্র, এই প্রশ্নটা আমি বহুদিন ধরে অনুভব করছিলাম, কিন্তু ভয় পেতাম তুমি বলবে তো। আজ তুমি বললে, আর আমি বলি হ্যাঁ, তবে শর্ত আছে। কি শর্ত? আমার রাগ সহ্য করতে হবে, আমার মুড সুইং, আমার গম্ভীরতা, আর মাঝে মাঝে কোনো কারণ ছাড়াই আমার নীরবতা। সবকিছু নিয়ে তুমি থাকতে পারবে তো? আমি তোমার সবটুকু নিয়েই তোমাকে ভালোবেসেছি। তোমার রাগ আমার কাছে আদর মনে হয়। তোমার চুপচাপ থাকাটা আমি অপেক্ষা করে বুঝে নিতে পারি। তুমি শুধু বলো, আমার পাশে থাকবে তো? আমি ছিলাম, আছি, থাকবো। তবে তুমি জুনিয়র, ভুলে যেও না, শাসন থাকবে। আপনার শাসনেই তো আমি মুগ্ধ নীলা। সেদিন প্রপোজের এই নীরব অথচ গভীর প্রকাশে কোনো ফুল ছিল না, ক্যান্ডেল ছিল না, কিন্তু ছিল সত্যি নির্ভেজাল অনুভব। সেই গাছতলার ছায়ায় তাদের জীবনের এক নতুন অধ্যায়ের শুরু হলো, প্রেমের, গ্রহণের আর প্রতিশ্রুতির ধীরে ধীরে লেখা এক সুন্দর গল্প। প্রপোজের সেই বিকেলটা অভ্র আর নীলার মনে অনেক প্রশ্ন, অনেক স্বপ্ন আর একটা নতুন ধরনের প্রশান্তি রেখে গেল। কিন্তু তার পরের দিনটা ছিল আরও বেশি মধুর, একটা নতুন সম্পর্কের প্রথম সকাল। অভ্র সেই সকালে হস্টেলের সাথে দাঁড়িয়েছিল, হালকা রোদে চোখ কুঁচকে গিয়ে যেন মনে মনে কিছুই খুঁজছিল, নতুন কিছু, নতুন অনুভব। আজ তুমি আমার, তবে আমি এখনো বিশ্বাস করতে পারছি না নীলা। নীলা, তুমি আমার কথায় সম্মতি দিয়েছ। তুমি সেই রাগী আপু। আমার চোখে যার এত শ্রদ্ধা, ভয় আর একটা অনুভূত টান ছিল, আজ তুমি আমার পাশে থাকতে রাজি হয়েছ। অভ্র মুঠোফোনটা হাতে নেয়। মেসেঞ্জারে নীলার নামটা খোলা আছে অনেকক্ষণ ধরেই, কিন্তু সে কিছু লিখতে পারছে না। কি লিখবে, কেমন করে শুরু করবে? সুপ্রভাত, কেমন আছো, নাকি শুধুই একটা ইমোজি? অবশেষে সে লিখেই ফেলে, আপু, মানে নীলা আজকে সকালটা অন্যরকম। আমাকে নিয়ে অন্যরকম ভাবনায় ডুবে আছে। কয়েক মিনিট কেটে যায়। অভ্রর বুকের মধ্যে ধুকপুক ধুকপুক শব্দ। তারপর ফোনটা ভিজে যায় একটুখানি, কারণ স্ক্রিনে ভেসে ওঠে একটা উত্তর। আমি জানি আজকের সকালটা আলাদা। তোমার মেসেজে চোখ পড়তেই আমার মুখে একটু হাসি এসে গিয়েছিল। তুমি না সত্যিই অদ্ভুত। তুমি বলেছিলে আমি অনেক কিছু খুব অল্প সময় বুঝে ফেলি, তবে এখন একটা জিনিস বুঝেছি, তোমার সাথে প্রতিদিন শুরু করতে চাই। তুমি এত মিষ্টি কথা কেন বলো? আমি না মুচকি হাসি দিয়ে বসে থাকি ফোনের সামনে, বুঝতে পারো? মেসেজের মধ্যেই চলে তাদের প্রথম প্রেমিক প্রেমিকার সকাল। ক্লাসে তারা দেখা সাক্ষাৎ করলেও কেউ কিছু টের পায় না। নীলা যেমন ছিল ঠিক তেমনই, কড়া মুখ, রাশভারী হাঁটা। অভ্রও ঠিক আগের মতোই ক্লাসে বসে, কিন্তু চোখের চাউনি বদলে গেছে। তুমি দূরে বসে আছো, কিন্তু জানি তুমি এখন আমার। তোমার চোখটা একটু একবার আমার দিকে তাকালেই সারা দিনটা ভালো হয়ে যাবে। তুমি খুব বেশি ভাবছো না তো? আমি এখনো সেই সিনিয়র আপু, ভুলে যেও না। আমার জন্য তুমি শুধুই নীলা, যার মুখে রাগ হলেও চোখে একটা নরম নদী বইতে থাকে। তোমার এই কথা শুনে আমি আর রাগ হয়ে থাকতে পারি না। জানো, তুমি আমার দুর্বলতা হয়ে যাচ্ছ অভ্র। এই ছোট্ট ছোট্ট সংলাপগুলো দিয়ে শুরু হলো তাদের এক অদৃশ্য সম্পর্ক। কেউ জানে না তারা এখন প্রেমিক প্রেমিকা, তবে হৃদয় জানে, চোখ জানে, সময় জানে। তাদের ভালোবাসা ঠিক যেন একটা গোপন চিঠি, যেটা প্রতিদিন একটু একটু করে খোলা হয়, আর প্রতিটা শব্দই হয়ে ওঠে অমূল্য। তুমি আমাকে কথা দাও অভ্র, আমাদের এই ভালোবাসা যেন এমনই নীরব থাকে কিছুদিন, শুধু আমরা দুজন জানবো, যাতে সময়টা সেটা সময়ের সাথে আরো গভীর হয়ে উঠতে পারে।
আমি কথা দিচ্ছি নীলা, আমি কথা দিচ্ছি নীলা, এই অনুভব যতদিন যাবে তত বেশি আমাদের ভিতরে শেকড় কাটবে। তুমি বলেছো বলে অপেক্ষা করতে পারি, সারা জীবনে যদি লাগে। প্রেমটা এখন গভীর হয়েছে, দিন কেটে যায় ছোট ছোট কিছু মুহূর্তকে ধরে রেখে। অভ্র আর নীলা যতটা প্রকাশ করে তার চেয়েও অনেক বেশি লুকিয়ে রাখে। তবে আজকের বিকেলটা অন্যরকম। আজ অভ্র সিদ্ধান্ত নিয়েছে, এই ভালোবাসা শুধু চুপি চুপি নয়, এই সম্পর্ক জানবে তার পরিবারও। মা, একটা কথা বলি। বল বাবা, তোর গলায় কেমন যেন দ্বিধা। কিছু হয়েছে? না মানে, মা, আমি কাউকে পছন্দ করি, ভালোবাসি, আর বিয়েও করতে চাই। ও মা, কই, কে সে? নামটা বল তো। নীলা, আমার ইউনিভার্সিটির সিনিয়র, খুব সুন্দর মেয়ে মা, মানে মনটাও সুন্দর। তুমি যদি একবার দেখো। তুই যার পাশে ভালো থাকবি সেই আমার পছন্দ, তবে একবার কথা বলতে চাই তার সঙ্গে, আর ওর পরিবার, তাদের জানাস। অভ্রর চোখে পানি এসে যায়। এই পৃথিবীতে সবচেয়ে বড় ভরসাটা আজ তার পাশে দাঁড়ালো। সে নীলাকে মেসেজ করে। তুমি কি প্রস্তুত? আমি মা বাবাকে বলে ফেলেছে। তুমি কি সত্যি অভ্র? আমি ভয় পাচ্ছি। আমার তো পরিবার অনেক কড়া, তবু আমি রাজি। চলো এবার সব সত্যি হোক। সেই রাতেই নীলা নিজের বাবাকে বলেছিল। বাবা, একটা কথা বলি। তোমার চোখে যার ভরসা দেখি। আমি আমি একজনকে পছন্দ করি, অভ্র। ও আমার জুনিয়র, তবে অসম্ভব ভদ্র, পরিশ্রমী, আর ও আমার চোখে একমাত্র সেই মানুষ যার পাশে আমি নিজেকে নিরাপদ মনে করি। তারই উপর ভরসা রাখি। তুমি যদি ওকে নিয়ে সুখী হও, তবে আমি কিছুতেই বাধা হব না। সেই রাতেই নীলা নিজেও তার বাবাকে বলেছিল। এভাবেই দুই পরিবারের আলোচনার পরে হয়তো কিছু আনুষ্ঠানিকতা, কিছু হাসি, মিশ্র ভীতি, কিছু জিজ্ঞাসা আর সম্মতির মধ্য দিয়ে একটা সিদ্ধান্ত পাকাপাকি হলো। অভ্র আর নীলার বিয়ে ঠিক হলো। তুমি এখন শুধু অভ্র না, তুমি আমার হবু বর। আমি তো সেই প্রথম দিন থেকে তোমার ছিলাম নীলা। বিয়ের দিনের আগে নীলার চোখে এক অদ্ভুত আলো। লাল বেনারসি শাড়ির জন্য দোকানে গিয়ে সে বারবার শুধু অভ্রর কথাই ভাবছিল। অন্যদিকে অভ্র সাদা পাঞ্জাবি নিতে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ভাবে, এই পাঞ্জাবের সঙ্গে আজ নতুন এক পরিচয় জুড়ে যাবে। আমি হব কারো স্বামী, কারো স্বপ্নের সত্যি রূপ। বিয়ের দিন দুপুরে অভ্র আর নীলা এক ঝলক দেখা পায়, অফিসিয়ালভাবে নয়, আড়াল থেকে। নীলা ওকে দেখে একদম চুপ করে দাঁড়িয়ে থাকে। তার মুখে একটাই কথা, তুমি আজ আমার। এই লাল শাড়ির মতো গাঢ় করে তোমার নাম লেখা হয়েছে আমার ভাগ্যে। আমি তো কখনো কারোর জন্য এইভাবে প্রস্তুত হইনি, তোমার জন্য হচ্ছে, সারা জীবনের জন্য। আর এভাবেই সামনের মঞ্চে সবাই যখন বিয়ের গান, হাসি আর আলোর ভেতর ব্যস্ত, অভ্র আর নীলা একে অপরের দিকে তাকিয়ে চুপচাপ বলে দেয়, আমরা শুরু করছি ভালোবাসার পথ চিরদিনের। বিয়ের অনুষ্ঠান শেষ হয়েছে সন্ধ্যা নামার আগেই। আত্মীয় স্বজনদের ভিড়, হাসি, ছবি তোলা, খাবার আর হাজারটা কথা শেষে অবশেষে রাতটা এসেছে। এই রাত শুধু তাদের দুজনের, নীলা আর অভ্র। আজ প্রথমবার একে অপরের স্বামী স্ত্রী পরিচয়ে একসাথে বসবে, থাকবে, অনুভব করবে। ঘরে নরম আলো, টেবিলে গোলাপ, মোমবাতি আর ফুলের বিছানা। অভ্র দরজায় দাঁড়িয়ে, হাতের তালু ঘামছে, বুক ধুকপুক করছে। নীলা বসে আছে বিছানার একপাশে। সে আজও লাল শাড়িতে, সোনা রূপার গহনায় ঝিলমিল করছে চোখ, কিন্তু মুখে এক ধরনের চাপা লজ্জা। আমি আসি। তুমি তো আজ আমার ঘরেও, জীবনেও সাদরে স্বাগত। অভ্র ধীরে ধীরে সামনে গিয়ে বসে বিছানার প্রান্তে। দুজনের মাঝে এখনও একটা লাজুক দূরত্ব। সেই দূরত্ব পার করতে কারো কোনো তাড়া নেই, আছে শুধু একরাশ অনুভব। তুমি আজ এত সুন্দর লাগছ, আমি তো কিছু বলতেই পারছি না। আমার চোখ বারবার তোমার দিকে চলে যাচ্ছে। তুমি রাগ করবে না তো? রাগ করতে এসেছি। আজ তো আমি তোমার। আমার রাগ, অভিমান সবই এখন তোমার কাঁধে এসে জমা পড়েছে। সেই হাসির মাঝে অভ্র একটুখানি সাহস করে নীলার হাতটা ছুঁয়ে দিল। তারপর তাদের দুজনের মাঝে যেন বিদ্যুতের মতো একটা স্পন্দন ছড়িয়ে পড়ে।
এই হাতটা আমি সারা জীবন ধরে রাখতে চাই। তোমার রাগ, আনন্দ সব কিছু নিতে চাই। তুমি আমাকে সে দায়িত্ব দেবে তো? তুমি জানো অভ্র, আমি কখনো কারো হাত ধরার কথা ভাবিনি, কিন্তু তোমার হাত ধরে মনে হয় এটাই আমার জায়গা। এই স্পর্শেই যেন আমার জীবন জড়িয়ে গেছে। অভ্র ধীরে ধীরে মাথা নিচু করে নীলার কপালে একটা হালকা চুমু দেয়। সেই চুমুতে ছিল না কোনো তাড়াহুড়া, ছিল একরাশ শ্রদ্ধা, ভালোবাসা আর অঙ্গীকার। তুমি কেবল আমার রাগের সিনিয়র না, তুমি আমার স্ত্রী, আমার মনের মানুষ। তোমাকে কাছে পেয়ে আমি ধন্য নীলা। তুমি ছাড়া আমি আজ অন্য কাউকে কল্পনাও করতে পারি না অভ্র। তুমি আমার ভরসা, আমার শান্তি, আমার সব কিছু তুমি। রাতটা এগিয়ে চলে, শব্দহীন এক কথোপকথনে মিশে যায় তাদের ভালোবাসা। কেউ কিছু জোরে করে না, কেউ তাড়াহুড়ো করে না। তাদের ভেতরকার ভালোবাসা ধীরে ধীরে চোখের চাহনি, হাতের স্পর্শ, শ্বাসের গন্ধে মিশে যায় একে অপরের হৃদয়ে। আমার খুব ভয় করছিল আজকের রাতটা, কিন্তু তুমি এমন করে পাশে বসলে ভয়টা কোথায় যেন উধাও হয়ে গেল। আমি আছি তো, আর আমি প্রতিদিনই এমন পাশে বসে থাকবো। তুমি ঘুমিয়ে গেলে তোমার পাশেই থাকবো, আর যে করলে প্রথম আমাকে পাবে। এভাবেই একটা ভালোবাসার নতুন অধ্যায় শুরু হলো। কোনো জাঁকজমক ছিল না, ছিল শুধু দুজন মানুষের মনের সত্যি ভালোবাসা। রাতটা কেটেছে গল্পে, নিঃশব্দে, ছোঁয়ায় আর মিষ্টি এক ভালোবাসার বন্ধনে। আজ সকাল, প্রথম সকাল, স্বামী স্ত্রী পরিচয়ের পরে একই ছাদের নিচে একসাথে ঘুম ভেঙে ওঠা দুজন মানুষের গল্পের নতুন সূচনা। অভ্র ধীরে চোখ মেলে, পাশে তাকিয়ে দেখে নীলা কিবোর্ডে হাত রেখে কিছু লিখছে, ডায়েরির মতো কিছু, চুল খোলা, মাথায় একপাশে পাতলা ওড়না, চোখে ঘুম ঘুম ভাব, তবুও যেন চুপচাপ কিছু শব্দ গুছিয়ে নিচ্ছে। তুমি আবার সকাল সকাল কি লিখছ? আমার ঘুম ভাঙার আগেই তো দিন শুরু করে ফেলেছ। ভেবেছিলাম তুমি একটু ঘুমোবে। ভোরের এই শান্ত সময়টাই আমার সবচেয়ে প্রিয়। এই সময় আমি আমার নিজের সাথে কথা বলি। আজ থেকে আমরা একে অপরের সবচেয়ে আপন। তোমার এই ভোরের সময় আমার ভাগ থাকা উচিত। তুমি তো আমার প্রতিটা সময়ই আছো। তুমি পাশে থাকলে আমি নিজের সাথেও বেশি সত্যি থাকতে পারি। অভ্র ওর ফোন বন্ধ করে দেয়, তারপর একটু মাথা নিচু করে বলে, তোমার এই ভোরের সময় আমার ভাগ থাকা উচিত না? তুমি জানো নীলা, তুমি যখন সিনিয়র অপু ছিলে তখন আমি ভাবতাম এই মেয়ে একদিন যদি আমার হয়ে যায়। হয়ে গেছি না এখন? তবে কিন্তু এই আপু কিন্তু এখনো রাগ করতে জানে। রাগ করো, কিন্তু সেই রাগেও ভালোবাসা মিশে থাকুক, যেমনটা ছিল শুরু থেকেই। তারা দুজন আকুতি নিয়ে বলে ওঠে, আমাদের এই নতুন জীবনটাকে বরকত দাও। ভুলে ভরা হলেও যেন ভালোবাসাটা কখনো মুছে না যায়। বিকেলে তারা ছাদে ওঠে, হালকা বাতাস বইছে, নীলা ওনার খুঁট ধরে রেখেছে, অভ্র পাশে দাঁড়িয়ে। এক মুহূর্ত নীরবতা, তারপর, তুমি কি জানো অভ্র, আমি ভয় পেয়েছিলাম। বিয়ে মানে একরকম দায়িত্ব, কিন্তু এখন মনে হচ্ছে এই দায়িত্বটাই সবচেয়ে শান্তির। তুমি পাশে আছো বলেই সবকিছু সহজ লাগছে। তুমি না থাকলে আমি নিজেকে খুঁজেই পেতাম না। তুমি কি জানো, তোমার ভালোবাসার জন্য আমি প্রতিদিন কৃতজ্ঞ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, কারণ উনি আমাকে তোমার মতো একজন জীবনসঙ্গী দিয়েছেন। তোমার হাতটা আমি কিয়ামত পর্যন্ত ধরে রাখতে চাই। এই ভালোবাসার ছায়াতে আমি থাকতে চাই সারা জীবন। এভাবেই শেষ হয় সিনিয়র আপুর দুষ্ট মিষ্টি ভালোবাসা। এই গল্পটা যা শুরু হয়েছিল লাইব্রেরির ঝগড়া দিয়ে, গাথা হয়েছিল ছোট্ট ছোট্ট কথায়, বিশ্বাসে আর ভালোবাসায়। নীলা আর অভ্র আমাদের শিখিয়ে দেয় ভালোবাসা মানে সম্মান, ভালোবাসা মানে পাশে থাকা, ভালোবাসা মানে ধৈর্য, দোয়া আর একে অপরের ভুলেও হাত না ছেড়ে দেওয়া। তো বন্ধুরা, আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও সুন্দর সুন্দর ভালোবাসার গল্প শুনতে। আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।